এবার দেখা যাক। ওকে, থ্যাংক ইউ। আহ নতুন পেজ থেকে শুরু করে তোমাদের দিতে সুবিধা হয় আর কি, ক্লাস দিতে সুবিধা হয়। আচ্ছা, ক্লাসগুলো কি আমি যে অ্যাড দেখি, ওই যে কি বলে অ্যাড যে দেই, কি বলে পিডিএফ গুলা যে দেই, এগুলা কি কাজে লাগে কোনো? লাগে তো। ওই, লাগে, পিডিএফ লাগে। এখন লাগে। আচ্ছা ঠিক আছে। সবাই আবার বেরিয়ে পড়ছে কে? এ আসবে না আজকেও নাই নাকি এজাজ? ফোন ধরতেছে না ভাই। সাজি আসছে, সাজি আসছে। ওই তো আসছে। এজাজ তুমি পড়ছো, প্রিপারেশন নিছো পরীক্ষার আজকে? হ্যাঁ, মোটামুটি। ওকে, আমরা হচ্ছে এতে যেতেছি কি বলে আহ কি পড়াইছিলাম গত ক্লাসে, একটু মনে করো তো। আচ্ছা, মনে পড়ছাম। তোমরা কি করছো? এই চ্যাপ্টার গুলা করছো একটু যদি বলতাম। গাইস, এই চ্যাপ্টার গুলা কি করছো? এবার কি কিছু বলতেছো? আমি ভাই তোমার আমি কথা এই যে শুনতেছি মানে না। নোট তুমি কি কি করতেছিলাম, তো কিছু পুরো বলছো? নোটটা শেষ করবো, তার নোটটা শেষ করতে পারি এই কারণে করতে পারলাম না, করিনি। এই চ্যাপ্টার গুলা করো নাই তাহলে নাকি? ভাই নোট নিপুণ পারছো? করতেছিলাম তো, তুমি তো ওইটা করো। মানে তুমি ভাবছিলাম পারছো? নোট শেষ করে এইগুলো করবো। নোট শেষ করতে পারি নাই তো, শেষ করে করবো এটা। আচ্ছা, বুঝলাম। নিপুণ, নিপুণ তুমি? কোর্স পাই আমি। ওর ভাই নেটে নেটের সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, কোর্সই পাই। সাদি তোমার? সাদি তুমি তুমি করছো? না ভাই, আমি চেষ্টা করছিলাম তো, আর করি নাই। তুমি করো নাই? না, কিন্তু হচ্ছে ওই যে অনেক আগের অধ্যায়ের ম্যাথ গুলা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে তারপর এক্সাম কোনদের উপর? তাপের উপর না? তাপের উপর না? আচ্ছা, বুঝতে পারছি। তাপগতিবিদ্যা। তার গতিবিদ্যা। ইয়া, তাহলে 2.1 কেউই করো না, এর তো হলো না। সবাই বই বের করো। বই হচ্ছে প্রথমে যাও তো, বুঝো কিনা। নিউক্লিয়াসের, কোন লোহার নিউক্লিয়াসে অবস্থানরত দুটি প্রোটনের মধ্যে পরস্পর ক্রিয়াশীল বল কত যদি তাদের মধ্যে দূরত্ব এত হয়? পারবেন এটা? দেখো তো, 2.1 এর 1 নম্বর পারবা কিনা। কথা বলো। কি দেওয়া আছে ভাই? দুটি নিউক্লিয়াসের, লোহার নিউক্লিয়াসের অবস্থান দুটি প্রোটনের। হ্যাঁ, তোদের পাইছি বই ভাই। নাই? বই নাই, পারবা না? হ্যাঁ পারবা। এক বুঝতে পারবা নাকি? হ্যাঁ পাই, পারবো ভাই, পারবো ভাই এটা। 2 নাম্বার দিতে পারবো কিনা? এক দুই, দুই সমব্যাহিত পারবো দুটি ভাই। পিচ বল। সহজ না? কত আদান ছিল? সমান সমান আদান ছিল, ঠিক আছে। ভাই পিট বল। তোমার কথা বুঝি না, তুমি সিফাদের পিট মাইক্রোফোনে এসে কথা বলো তো। তোমার নেটটা পচা, সিফাদের মাইক্রোফোনে এসে কথা বলো। ওকে কিছু বলতেছে, ওর কথা কিন্তু শুনতেছে না আমি, ঠিক আছে। আচ্ছা, 3-এ যাও, 3-এ। 2 অ্যাংস্ট্রং দূরত্ব থাকা অবস্থায় একটি ইলেকট্রন একটা প্রোটনের মাঝখানে ক্রিয়াশীল তড়িৎ বলের মান, আহ ক্রিয়াশীল তাদের ত্বরণের মান কত হবে? এটা পারবো না? কথা আটকে আসতেছে। সিফা, তুমি কি কথা ক্লিয়ার শোনো? আচ্ছা, আমি ডাটা দিচ্ছি একটু।
আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? 3 নাম্বার ম্যাটটা দেখো। হ্যাঁ ভাই তিন দেখা নাম্বার যাচ্ছে। ম্যাটটা দেখো। 3 নাম্বার ম্যাটটা দেখো। পারবা? পারবা তো, কুয়াংস্টন রাইট? দূরত্বে থাকা অবস্থায় একটি ইলেকট্রনের হ্যাঁ, প্রোটনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ প্রকাশ করে। হ্যাঁ, সূত্র সরাসরি। গুড। 4 নাম্বার। অনুষ্ঠানে রেখা দুটি সমান্তরিক বিপরীত মুখের সাথে থাকা বিভক্ত করেছে। পারবে না? শর্করা যুক্ত হলে চৌকার মধ্যে এই জায়গাতে কি প্রাথমিক চার্জ বলতে মূল যে চার্জ সেটাই তো বলছে না? 4 নম্বরে, হ্যাঁ মানে আচ্ছা, কালকে বলছিলাম এটা, মানে তুমি তো বুঝছো এটা কি বলছো। একদম শুরুতে কত চার্জ ছিল এটা বলছো, ঠিক আছে? একদম শুরুতে, আচ্ছা, একদম শুরুতে তার ছিল ধরো Q1, তার ছিল ধরো -Q1, অথবা তার কিউ, তার -Q, ওকে? অথবা আচ্ছা, সময় তো নেই কিন্তু বিপরীত চার্জ, আচ্ছা সরি সরি সরি, তোমার এক্স্যাক্টলি কত এটা তো বলে নাই। Q1 ধরা লাগবে, রাইট? Q1 -Q2, এটা বলছে, ঠিক আছে? এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল কত বলতো? 0.5। এবং এরপরে বলছে তাদের মধ্যে আকর্ষণ বল, আকর্ষণ বল বলে দিয়েছে। আকর্ষণ বল কত? আকর্ষণ বল বলছে হচ্ছে এফ এম, বলছে হচ্ছে 0.144। 0.144 তাহলে তুমি নিউটন। একটা ইকুয়েশন পাই যাবে, এফ ইজ ইকুয়াল টু কে, সি কে মানে 9 × 10⁻⁹ ডিভাইড বাই কে ইন্টু, যেটা শূন্য মাধ্যম তাহলে কে মান 1, Q1 ইন্টু Q2 ডিভাইড বাই 0.144 হোল স্কোয়ার। এখানে এফ এর মানও জানো, তো এখান থেকে তুমি Q1 ইন্টু Q2 একটা ইকুয়েশন পাই যাবে, রাইট? ডান। এবং পরে বলছে তাদেরকে যদি একটা ধাতব তার দ্বারা যুক্ত করি, যেহেতু ধাতব তার দ্বারা যুক্ত করছি, এবং যেহেতু তাদের সাইজ সমান, মানে তাদের যেহেতু সম আয়তন, আমি কালকে বলছিলাম এটা, আয়তনের উপর চার্জ ডিপেন্ড করে। আয়তন যত বেশি হবে তত বেশি চার্জ আসবে, রাইট? আয়তন যত কম হয় তত কম চার্জ আসবে। যেহেতু চার্জ সমান, মানে আয়তন সমান, তাহলে কিন্তু দুজনের মাঝখানে চার্জটা সমান ভাবে কি হবে বলতো? বিভক্ত হবে। অর্থাৎ তুমি যদি দুজনে টাচ করো, তাহলে Q1 প্লাস -Q2 ডিভাইড বাই 2, অর্থাৎ Q1 -Q2 ডিভাইড বাই 2 এই পরিমাণ চার্জ যাবে একটা গুলোকে। এটা কি বুঝতে পারছো? এবং এরপর নতুন একটা বিভব সম্পর্ক হবে। এটা বোধহয় অনেকে বুঝো নাই, আমি আবার বলতেছি। ধরো এটাতে +5 কুলম চার্জ আছে, এটাতে -2 কুলম চার্জ আছে, এবং দুইজনের শেপ সমান, তার শেপ এবং তার শেপ কি সমান। গত ক্লাস যেটা বলছিলাম, মনে আছে যাও তো পাতলা। এখন আমি যদি দুজনে কানেক্ট করি, সিফাত তুমি কি বলতে পারবা যে এক জায়গা থেকে আরেক জায়গায় চার্জ যাবে, রাইট? তো বোঝা যায়, রাইট? এক জায়গা থেকে আরেক জায়গায় চার্জ হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ। ইন্ডিভিজুয়াল চার্জ যাওয়ার পরে দুইজনের মাঝখানে লাস্টে চার্জ যাওয়ার পরে কতটুকু চার্জ থাকবে এটাতে বলতে পারবা? কালকে ছবিটা যদি মনে করো, তুমি চাইলে এই পয়েন্টে কিন্তু ভি বের করতে পারো, এই পয়েন্টে বিভব বের করতে পারো, এরপরে বলতে পারো বিভব সমান হবে। ওটা একটা, ওটা করা যাবে, বাট যেহেতু শেপ সমান, তাহলে কিন্তু আমরা ওটা করা লাগবে না, এমনি বুঝতে পারবো যদি শেপ সমান, তাইলে সম পরিমাণ, মানে এভারেজ চার্জটা এভারেজ হবে, বুঝতে পারছো? চার্জটা কি বলতো? হ্যাঁ এভারেজ হবে। অর্থাৎ এনে যেহেতু +5 কুলম আছে, -5 কুলম আছে, দুজন এভারেজ কত? 5 - 2 ডিভাইড বাই 2 না, 3/2, 1.5। অর্থাৎ এইখানে +1.5 কুলম চার্জ থাকবে, এখানেও +1.5 কুলম চার্জ থাকবে, বুঝতে পারছো? কিন্তু এমনি কাজ করবে, বুঝছো? বাট যদি শেপ বা সাইজ হ্যাঁ। সমান না থাকতো, তাহলে কেমনি করা লাগতো? পারবো না? ঠিক আছে না? কেমনি করতে? তখন আমার, হ্যাঁ ভাই তখন পারবো, পারা যেত কালকে না? দেখাই দিচ্ছি। পারা যেত কিন্তু, হ্যাঁ। তখন তোমার তো রেডিয়াস বলা লাগবে, রেডিয়াস যদি 3 মিটার হয়, রেডিয়াস যদি 2 মিটার হয়, কিন্তু পারতে, হ্যাঁ, কিন্তু পারবো আসলে। ওকে ফাইন। আচ্ছা গেল এটা। তারপরে তারপরে হচ্ছে চার্জের সংগ্রহ। 5 নম্বর মিটার যাও তো, পারবো না? একটা ইলেকট্রন আর একটা প্রোটন, দুইজনের মাঝখানে দুই টাইপের বল আছে, রাইট? মহাকর্ষ বল আছে
তড়িৎ বল আছে, রাইট? এই দুইটা বলের অনুপাত জিজ্ঞেস করছে। কঠিন? কঠিন না সহজ? কি মনে হয়? একটি ইলেকট্রন ও একটি প্রোটনের পারস্পরিক না অনুপাত ভাই, নির্ণয় সহজ করো। হবে এটা, পাওয়া যাবে এটা। ইজি, দুইটা সূত্র অনেক জানা সহজ না? আছে, মান বসাইলে হবে। হ্যাঁ, ও গুড। আর এটা অনুপাত বের কিন্তু করছে অনেক সহজ। এফসি আর এফজি বের করে। ঠিক আছে, ওকে। এরপরে মানে হ্যাঁ ভাই, সহজ। মহাকর্ষ বল এবং তড়িৎ বলের মাঝখানে পার্থক্য বলা বলছে। আমরা এটা পড়াই ফেলছি অলরেডি, না? পার্থক্য পড়ে ফেলছি অলরেডি, কি কি পার্থক্য আছে পার্থক্য অলরেডি পড়ে ফেলছি, ঠিক না? আর তুমি দেখো তাহলে দেখবা পার্থক্য আমাদের অলরেডি পড়া শেষ, নাকি? পার্থক্য আমরা অলরেডি পড়ে ফেলছি, ওকে। দেন তোমার যদি আহ দাঁড়াও এক মিনিট, wait, me, how about this? বই তো তোমাদের সবার কাছে আছে নাকি? জি ভাই। তুমি তো বুঝতে পারছো কি বলতেছি? আচ্ছা দাও, এই যে এনে দাও, যে এরপরে যে পার্টটা আছে আমরা পড়ে ফেলছি অলরেডি। আহ এরপরে দাও, আমরা হচ্ছে যে চার্জের একক তোমরা জানি অলরেডি, বইটা এটাই। আমরা হচ্ছে চার্জের একক এগুলো পড়ে ফেলছি। তারপর হচ্ছে ভেক্টর লুপ পড়ছি, ক্ষেত্র মানে ফিল্ড থিওরি পড়ছি, ওই যে সোলার সোলার বলের আকর্ষণ পড়ছি না এটা? এই যে এত চার্জ কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র প্রয়োজন যদি অভিকর্ষ বলের স্থির রাখতে চাই, এগুলো পড়ছি, ফার্স্ট ক্লাসে বসছি। আর অঙ্কগুলো দেখো এগুলো বসছি। চার্জের কোয়ান্টায়ন বলছি না, তুমি যে কোনো অ্যামাউন্টের চার্জ তো পাবা না, পারবা না? তোমার হচ্ছে কি লাগবে বলো তো? 1.6 × 10⁻19, এটা কি লাগবে? এটা গুনতে ভালো লাগবে না? এটা গুনতে ভালো লাগবে, রাইট? এটা গুনতে না হলে তুই চার্জ পাবা না, পাবা? এটা গুনতে ভালো লাগবে, করছি না আমরা এগুলা? 1.6 × 19 এগুলো আর ভালো লাগবে। তারপর চার্জের সংরক্ষণশীলতা, আচ্ছা চার্জের সংরক্ষণশীলতা বলছি। আচ্ছা, চার্জের কি ধ্বংস বা বিনাশ আছে? চার্জের কি কোনো ক্ষয় আছে? তুমি কি চার্জ বানাইতে পারবা? না নিজে চার্জ বানাইতে পারবা? চার্জ কিন্তু কনজার্ভ না। নতুন কোনো চার্জ তৈরি করা কি সম্ভব? হ্যাঁ। নতুন কোনো চার্জ তৈরি করা সম্ভব না। চার্জের ধ্বংস সম্ভব না, ঠিক আছে? তাহলে এটা সম্ভব না হয় তাহলে একটা সোডিয়ামে, ধরো একটা সোডিয়াম, আমি যে বলি সোডিয়াম সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হইলো, এনে কি আমি নিজে প্লাস চার্জটা বানাইলাম না? সাজি, তোমার কি মনে হয় এই প্লাস চার্জ কি আমি বানাইলাম না? তাহলে আমি তো চার্জ বানাই ফেললাম, তাহলে ইনি বলতেছে আবার চার্জের সৃষ্টি সম্ভব না। মানে বুঝলাম না, দুইটা তো বুঝলাম না। তাহলে কি আমি ভুল বলতেছি নাকি বই ভুল বলতেছে বলো তো? সাজি বলতে শুনতেছে না। ইজাজ তুমি বলো তো। চার্জ সৃষ্টি করা তো সম্ভব, যেহেতু একটা চার্জ, ওই পরমাণুকে আয়নিত করা সম্ভব, চার্জ তো সৃষ্টি করা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে কি বই ভুল বলতেছে, রাইট? আচ্ছা নিপুণ, তোমার কি মনে হয়? ভাই চার্জ সৃষ্টি করা যাবে। হ্যাঁ বুঝি না, আরেকবার প্লিজ। চার্জ সৃষ্টি করা যাবে। যাবে। এবার তোমার কি মনে হয়? ভাই, এখানে তো সোডিয়াম আয়ন তৈরি করা যায়, তাহলে তো মনে হচ্ছে যে সৃষ্টি করা যাবে। আচ্ছা সাবি, তুমি কি আমার কথা শোনো? সাবি কি আনসার দিতে পারবা, বা তুমি ট্রাই করবা? এই তুমি কি বলো জি শুনি। ভাই। আমি একটা কোশ্চেন করছি যে সোডিয়ামকে তো আমরা সোডিয়াম প্লাস বানাইতে পারি, তাহলে তো আমরা হ্যাঁ কি চার্জ, এটা কি চার্জ সৃষ্টি করা হইলো না? এবার বই হ্যাঁ হ্যাঁ। বলতেছে চার্জের সৃষ্টি সম্ভব না, চার্জ সংরক্ষণশীল, চার্জের সৃষ্টি বা চার্জের ধ্বংস সম্ভব না। দুইটা তো মানে কন্ট্রাডিক্টরি হয়ে গেল, রাইট? অপোজিং হয়ে গেল না দুজন, একজন একটা অপোজ করতেছে না। তাহলে এটা কেমন সম্ভব বলো তো? মানে আমাদের তো টোটাল চার্জটা হচ্ছে চেঞ্জ হবে না, কিন্তু আমরা তো স্পেসিফিক পার্টটার ক্ষেত্রে তো চার্জ চেঞ্জ করতে পারি না। শোনো, চার্জ চেঞ্জ আর চার্জ তৈরির মাঝখানে তফাৎ আছে, ওকে? এনে কোনো চার্জ আমরা তৈরি করি নাই,
তোমার বোঝা লাগবে একটা সোডিয়ামের প্রোটন আছে হচ্ছে 11টা। কয়টা প্রোটন আছে? 1 2 3 4 5 6 7 11টা। 8 9 10 11টা। 11টা। এবং তার ইলেকট্রন আছে 11টা, রাইট? কারণ এখান থেকে একটা ইলেকট্রন যদি তুমি সরাও, একটা ইলেকট্রন জাস্ট সরায়া ধরো ক্লোরিনকে দিয়ে দিছো, তাইলে এদিকে ইলেকট্রনটা যে সরাইলা, এতে করে ওভারঅল তার একটা, এই প্লাস সাইন দ্বারা বোঝা যায় যে তার তার এখানে একটা ইলেকট্রন সরে গেছে, এবং তার আগে যে চার্জ নিউট্রালিটি ছিল, চার্জ নিউট্রালিটি এখন নাই, বরং এখন কি হয়েছে, ডেফিসিট তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? কত ডেফিসিট না, ঋণাত্মক চার্জের ডেফিসিট তৈরি হয়েছে। ওটা বোঝানোর জন্য আমরা সোডিয়াম প্লাস দিছি। এনে কিন্তু আমি কোনো চার্জ তৈরি করি না, আমরা ইলেকট্রনটারে অন্য জায়গায় নিয়ে গেছি। চার্জ কি তৈরি করছি আমি? না, চার্জ তো তৈরি করিনি। চার্জ মানে তো এই যে ইলেকট্রনের মাঝখানে ইলেকট্রনের যে ভর, যেটা 1.6 × 10⁻20, সরি 9.11 × 10⁻31, আর ইলেকট্রন যে চার্জ, এই চার্জ কত বলো তো? এই চার্জ হচ্ছে Q = 1.6 × 10⁻19 বললাম। এই যে মাইনাস, এই যে চার্জ, এই যে একটা বস্তু, এই যে একটা পার্টিকেলের মাঝখানে একটা চার্জ, এই চার্জ কেমন বানাইতে পারবো জীবনে? নো। এই চার্জ কেমনে বানাইবো? জীবনে পাইতাম না। আমার কথা বুঝতে পারছো? এটা তো কখনো বানানো সম্ভব না ভাই। চার্জ সৃষ্টি করা বা ধ্বংস সম্ভব নয়। আমরা কিন্তু সোডিয়াম প্লাস বানাইছি, এটা কিন্তু চার্জ সৃষ্টি হয় নাই। জাস্ট আমরা সোডিয়াম থেকে একটি ইলেকট্রনে সরাই দিছি, এই প্লাস সাইন দ্বারা বুঝে দিচ্ছে এখানে নেগেটিভ চার্জের ডেফিসিট আছে, পজিটিভ চার্জের আধিক্য আছে। জাস্ট এই জিনিসটা বুঝে দিচ্ছে, আর কিছু না। আমি ক্লিয়ার করতে পারছি জিনিসটা? এমনি চার্জ কিন্তু অলওয়েজ সংরক্ষণশীল। পরীক্ষায় আসতে পারে সোডিয়াম থেকে যে সোডিয়াম প্লাস বানাবে, এটা কি চার্জের সংরক্ষণশীলতা নষ্ট করলো কিনা, তখন তোমার ভালো লাগবে না। এনে তো আমি নিজে নতুন কোনো চার্জ বানাই নাই, এনে জাস্ট একটা ইলেকট্রনে সরাই দিচ্ছি দেখে চার্জ ডেফিসিট রয়েছে, এটাই। মানে আমি কি ইলেকট্রন নিজে বানাইছি? আমি কি কোনো একটা চার্জ নিজে বানাইতে পারছি? ল্যাবরেটরিতে বসে আমরা কি একটা চার্জ বানাইতে পারবো? আমরা কি ইলেকট্রন বানাইতে পারবো একটা ল্যাবে বসে? না। পারবো? না। তাহলে না। চার্জ কেন বানাবো? চার্জও বানানো সম্ভব না। বুঝতে পারছো কি বলছি আমি? গেল। এরপরে তড়িৎ বল। তড়িৎ বলের এই ফর্মুলা সম্পর্কে তোমরা তোমরা না পরিচিত না? F = E × Q। কারণ প্রাবল্য মানে হচ্ছে হ্যাঁ। একক চার্জের উপর যে পরিমাণ বল কাজ করে, তাহলে কিউটা গুণ করলে টোটাল বল পাওয়া যাবে। এরপর হচ্ছে তড়িৎ বল মহাকর্ষ বলের তুলনা আমরা শিখে ফেলছি না? তড়িৎ বল কিন্তু অনেক শক্তিশালী, রাইট? শক্তিশালী না? মহাকর্ষ বল থেকে তড়িৎ বল অনেক শক্তিশালী, এবং এটা হচ্ছে আকর্ষণ ধর্মী বিকর্ষণ হইতে পারে। But মহাকর্ষ বল সবসময় আকর্ষণ ধর্মী। হুম। মাধ্যমের উপর ডিপেন্ড করে, মহাকর্ষ বল মাধ্যমের উপর ডিপেন্ড করে না। এটা পরে বেশি। হুম। তারপর হচ্ছে বলের উপরিপাতন নীতি। এটা আসলে তোমরা পরে পাচ্ছ, বাট বুঝো না, আমি বলি তোমারে। এনে যদি একটা +5 চার্জ থাকে, এনে যদি এনে একটা +6 চার্জ থাকে, এবং এনে যদি একটা +1 চার্জ থাকে, তাদেরকে যদি এনে ফিক্স করে রেখে দিই। আচ্ছা, আমি যদি এই +1 চার্জের উপর ফোর্স জিজ্ঞেস করি, মানে বল জিজ্ঞেস করি, তাহলে তুমি ইজিলি পাইবা, রাইট? এই +5 চার্জ তার এইদিকে বিকর্ষণ করবে, রাইট? আর এই +5 চার্জ হচ্ছে তারে এদিকে কি করবে বলো তো? এদিকে বিকর্ষণ করবে, রাইট? আর এই 5 চার্জ তাকে এদিকে বিকর্ষণ করবে, রাইট? বুঝো নাই? বুঝো না জিনিসটা? হুম। বলে কি দুইটা দুই দিকে না? বুঝতে পারছি। তাহলে এই চার্জের উপর এই চার্জের উপর টোটাল বিকর্ষণ বল বা টোটাল বল বিকর্ষণ বাদ টোটাল ফোর্স জিজ্ঞেস করে টোটাল, লেফট হলে কি হবে বলো তো? এফ ভেক্টর হয়ে যাবে, রাইট? যেহেতু দুই দিকে আছে, দিকে এসে বসে না, তাহলে F+5 ভেক্টর প্লাস F+6 ভেক্টর, রাইট? এই দুইটা ভেক্টর যোগ করলে আসলে আমরা রেজাল্টটা পাই যাবো। বুঝো না তো না? এটা হচ্ছে উপরিপাতন নীতি আর কি। বুঝতে পারছি। মানে তোমার ওই সিস্টেমে যত চার্জ আছে, তোমার যদি একটা পয়েন্টে আমি মানে ফোর্স জিজ্ঞেস করি, ওই সিস্টেমে যত চার্জ আছে সব চার্জের জন্য কিন্তু ফোর্স বের করা লাগবে, এবং বের করে ভেক্টর যোগ করা লাগবে। আই রিপিট, জিনিসটা বুঝো, ভেক্টর যোগ করা লাগবে। বুঝতে পারছো? ভেক্টর যোগ করা লাগবে। আমি একটা অঙ্ক যদি দেই, একটু দেখো বুঝো কিনা জিনিসটা। এটা ধরো একটা প্লাস, আগের অঙ্ক দিতেছি, +5 চার্জ, এটা ধরো একটা +6 চার্জ, ওকে? এটা ধরো বললাম, এটা থেকে এটা দূরত্ব, এই চার্জ থেকে এটা দূরত্ব ধরো বললাম, এই থেকে এই চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্টের দূরত্ব এটা ধরো হচ্ছে 2 মিটার, এটা ধরো হচ্ছে 3 মিটার, ধরো বললাম আমার মন চাইছে। এটা ধরো একটা +2 চার্জ আছে। তাহলে যদি বলি এই যে এই চার্জ, এই +2 চার্জটা উপর টোটাল ফোর্স কত, এফ টোটাল কত, এফ ভেক্টর টোটাল বা এফ টোটাল মান বের করতে হচ্ছে। তোমার কিন্তু
ভেক্টর যোগ করা লাগবে, রাইট? যোগটা ভেক্টর লাগবে না? তোমাকে পাইবা যদি অ্যাঙ্গেল বলি, যদি বলি অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কি আনসার দেওয়া যায় না? এটার আনসার দেওয়া যায়? কথা বলে না, আনসার দেওয়া যায় না? দেওয়া যায় কেমন? হ্যাঁ ভাই কারণ যাবে। প্লাস হ্যাঁ 6 হ্যাঁ এদিকে বিকর্ষণ করবে নাকি? কত? এই যে প্লাস টু আছে, প্লাস টুর উপর দুটা ভেক্টর কাজ করবে, একটা এইদিকে একটা হচ্ছে এদিকে। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 30 ডিগ্রি। এটা মান কত হবে? এটা মানে হচ্ছে 30। কে, মানে 9 × 10⁹, মানে কে আর কি, বা সি কে, যেটাই বল না, কিন্তু সি কে আমি কে লিখছি অনেকবার, রাইট? আচ্ছা, ফরগেট দ্যাট। মানে সি, মানে সি কে, মানে আমি কে যে কে বলতে বুঝেছি 9 × 10⁻, আমি বুঝলাম নিজে যদি না করছিলাম কে ইউজ না করে সি কে ইউজ করতে, আমি নিজে ভুলানো জায়গায় কে ইউজ করে নিচ্ছি। আর সমস্যা নেই, সি কে ইন্টু +6 দেওয়া দরকার নাই, বাই 2/3², রাইট? এই দিকে কাজ করতেছে, আর এই দিকে কাজ করতেছে হচ্ছে সি কে ইন্টু 5 × 2/2² নাকি? তাহলে তাহলে দুটা জি ভেক্টর, ভাই। তাহলে এর যোগ, তাহলে রেজাল্ট কি হবে? √, যে এটা স্কোয়ার না, এটা স্কোয়ার না, 12/9। হুম তাহলে সি কে ইন্টু 12/3 কত? 9। এটা হোল স্কোয়ার প্লাস, মানে 5×2=10/4, স্কয়ার। সি কে ইন্টু 10/4 প্লাস 2 ইন্টু এটাই সি কে ইন্টু 12/9 ইন্টু সি কে ইন্টু 10/4 ইন্টু কস কত? 630। শেষ না? রেজাল্ট পাই গেলাম না? এটা তো আর হচ্ছে আইজে কে দরকার নাই, কারণ আমি তো ভেক্টর চাই না, অ্যাকচুয়ালি, বুঝছো? আমি চাইছি হচ্ছে জাস্ট মানটা আর কি, মানটা হচ্ছে এনে বের করতে হবে। যদি দিক বের করতে বলতাম কোন দিকে কাজ করছে, তবুও তো বের করতে পারতাম, রাইট? তুমি চাইলে না ভেক্টর আনতে পারতা আসলে, চাইলে, বুঝছো? ভেক্টর আননি আমি, কারণ এনে কোনো কোঅর্ডিনেট দেওয়া নাই, আর কোঅর্ডিনেট জেনারেট করা একটু টাফ হয়ে যায়, এই জন্য আর টাফ না, পাওয়া যেত, but করি না আর কি রে, বুঝছো? এখন এটা যদি দিক জিজ্ঞেস করি কোন দিকে কাজ করতেছে, এই যে দুটা ভেক্টর যদি দিয়ে কাজ করে, একটা এদিকে একটা, তার রেজাল্ট কোন দিকে কাজ করে? মাঝখানে কোনো একটা দিকে কাজ করে, রাইট? যে বেশি তার দিকে কাজ করতেছে। 12/9 আর 10/4, এর মাঝখানে যে বেশি তার দিকে কাজ করবে, আমরা ধরলাম রেজাল্টেন্ট এদিকে কাজ করতেছে, রাইট? এদিকে কাজ করতেছে, এবং সে নিশ্চয়ই কোনো একটা অ্যাঙ্গেল তো বানাইছে, রাইট? কোনো একটা অ্যাঙ্গেল বানাইছে, কার সাথে? যে কারোর সাথে, ধরলাম যে এর সাথে একটা অ্যাঙ্গেল বানাইছে, যে ভেক্টর সাথে, এর নাম দিলাম ভেক্টর 1। ভেক্টর 1 এর সাথে থিটা অ্যাঙ্গেল বানাইছে, তো অনেক থিটা অ্যাঙ্গেল মান করবে tan θ = শেষ তোমাদের, যার সাথে অ্যাঙ্গেল, সে নিচে সিঙ্গেল হয়। সিঙ্গেল। অ্যাঙ্গেল তো 1 এর সাথে, 1 নিচে সিঙ্গেল, মানে সি কে ইন্টু 10/4 প্লাস, যার সাথে অ্যাঙ্গেল না সে উপরে যাবে, নিচে যাবে, কার সাথে অ্যাঙ্গেল না, সি কে ইন্টু 12/9, ইনও থাকবে কি সি কে ইন্টু 12/9, এবং ইন্টু কি হবে বলতো? উপরে থাকবে সাইন, থাকবে কস, সাইনের মধ্যে মধ্যবর্তী ফুল অ্যাঙ্গেল 30 ডিগ্রি, কস এর মধ্যবর্তী ফুল অ্যাঙ্গেল 30 ডিগ্রি, বাস। তাহলে আমরা থিটা পাই যাবো না? থিটাটা বুঝতে পারছো? আমরা চাইলে কিন্তু এমনি করতে পারবো, হ্যাঁ ভাই বুঝতে পারছি। যদি আমাদের কোঅর্ডিনেট দেওয়া না থাকে। যদি এরকম অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া থাকে তখন এটা এমনি করা যায়, অ্যাঙ্গেল দেওয়া না থাকলে তো কোঅর্ডিনেট দিয়ে করবে, ঠিক আছে? তাদের কি বুঝো নাই? তো এটাতে বলা হচ্ছে বলের, বা প্রাবল্য, যেটাই বলেন, বল বের করতে বলতাম, বল বের করতে বলতে পারতাম, বা প্রাবল্য বের করতে বলতে পারতাম, সেমই আনসার আসতো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, দাও নিজে করো একটা, জানি না আমি তোমাদের বই দেখতেছি কিনা, বই আছে না সাথে? বলছি যে যদি গতিশীল আহিত কণার উপর চুম্বক বল প্রয়োগ করা হয়, তবে কণার শক্তির পরিবর্তন হবে না, কারণ কার্যকর বল ব্যাসার্ধমুখী হওয়ায় এটি আকর্ষণ বল, সুতরাং বস্তুর উপর কোনো কাজ হয় না, সুতরাং শক্তির কণার কোনো পরিবর্তন। এই কথাটা তো বুঝো নাই, এই কথা বুঝাও না এখন। আমরা যখন ম্যাগনেট পড়বো বা চুম্বক পড়বো, তখন এই জিনিসটা তোমার মাথায় ঢুকবে, আপাতত এটা জাস্ট বাদ দাও, ঠিক আছে? আমরা চতুর্থ অধ্যায়ে যখন পড়বো তখন এই জিনিসটা তুমি বুঝবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র কি অলরেডি পড়াই ফেলছি, রাইট? তড়িৎ ক্ষেত্র পড়াই দিচ্ছি না অলরেডি? তড়িৎ ক্ষেত্র আমরা অলরেডি পড়ছি, পড়ে ফেলছি, তড়িৎ ক্ষেত্র অলরেডি পড়ে ফেলছি। সাথে একটা ফর্মুলা আছে, মানে আমরা যে প্রাবল্য করছি, প্রাবল্য সরি, প্রাবল্য এন্ড বিভব করছি না? প্রাবল্য এন্ড বিভবের মাঝখানে কিন্তু একটা আচ্ছা, সম্পর্ক আছে। তড়িৎ ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে পরক চার্জ, এটা কি জিনিস? পরখ চার্জ, পরখ হচ্ছে বাংলা শব্দ, যার ইংরেজি হচ্ছে টেস্ট। মানে হচ্ছে যারে তুমি আনবা, মানে ওই যে বলছিলাম না, ধরো এটা যে একটা প্লাস চার্জ হয়, হ্যাঁ, তাইলে এটার রেঞ্জ
কোন পর্যন্ত থাকবে বলো তো? ইনফিনিটি পর্যন্ত তড়িৎ অসীম। ক্ষেত্র। এরপরে তো থাকবে না, বাট এই যে চেক করলাম ইনফিনিটি পর্যন্ত আছে, এটা কার চেক করতে? একটা চার্জ দিই তো, নড়ায় চড়ায় চেক করছি না আমি। আমরা কি করছি, ফার্স্টে একটা চার্জ দিছি না, হ্যাঁ একটা +1 কুলম্ব চার্জ দিচ্ছি, সে কি বিকর্ষণ করে, সে বিকর্ষণ করে মানে কি, এটা ইম্প্যাক্ট আছে। পরে আরো ধরে নিচ্ছি, দেখলাম হ্যাঁ এখন ইম্প্যাক্ট আছে, আরো ধরে নিচ্ছি, এখন ইম্প্যাক্ট আছে, আরো ধরে নিচ্ছি, এখন ইম্প্যাক্ট আছে। বাট তারপর যখন এই ইনফিনিট রেঞ্জ চেঞ্জ করে এনে আনছি, তখন আর ইম্প্যাক্ট নাই। তার মানে বুঝছি এই রেঞ্জের পরে তার আর কোনো ইফেক্ট নাই, মানে এটা হচ্ছে আমাদের ইনফিনিটি। এই যে একটা চার্জ যে নড়ায় চড়ায় চেক করতেছি, এর নাম হচ্ছে পরোক্ষ চার্জ, অর্থাৎ যারে টেস্ট নড়ায় চড়ায় চেক করি, চার্জ। টেস্ট চার্জ গেল। তারপরে যেটা বলতেছিলাম, প্রাবল্য আর বিয়োগের মাঝখানে একটা সম্পর্ক আছে, আপনি শিখবার একটু মজুদ শুনো। ধরো এটা যদি একটা প্লাস চার্জ হয়, হ্যাঁ, অনেকগুলো প্লাস চার্জ, এটা অনেকগুলো মাইনাস চার্জ, ঠিক না? তো তুমি বলো তো, তুমি তো বুঝতেছো যে এখান থেকে বলের একটা কাজ করবে, রাইট? বলের একটা কাজ করবে, রাইট? আমি বলছিলাম এটা একটা সুষম, এটা কিন্তু একটা সুষম তড়িৎ বলের একটা তৈরি করলো, একটা তড়িৎ সুষম ক্ষেত্র তৈরি করলো। তড়িৎ ক্ষেত্র। আচ্ছা এখন বলো, এনে তো এই যে এই পয়েন্ট গুলাতে, এই যে মাঝখানে যে পয়েন্ট গুলাতে, এই পয়েন্ট গুলাতে তো প্রাবল্য আছে, রাইট? তুমি তো আর অস্বীকার করতে পারবে না, পারবা না? প্লাস এই পয়েন্ট গুলাতে ই এর মান কিন্তু বের করা টাফ, কারণ অনেকগুলা চার্জ তো, সবগুলা চার্জ আবার এনে অনেকগুলা চার্জ, সবগুলা চার্জের জন্য আসলে এনে আলাদা আলাদা করে প্রাবল্য বের করা লাগবে, which is actually tough, ওকে? প্রাবল্য বের করা tough। বাট তুমি তো স্বীকার করো যে ভিও একটা ভোল্টেজের গ্যাপও আছে, রাইট? একটা ভোল্টেজ, একটা ভোল্টেজের ড্রপও আছে না? আর দাও এই প্লাস চার্জ আর মাইনাস চার্জের জন্য এই পয়েন্টে যে ভি, এই পয়েন্টে তো ভি সেম না, সেম কি? আর যদি এখানে একটা প্লাস চার্জ থাকে, ধরো একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ, তাহলে তুমি ইজিলি বের করতে পারতো, ঠিক না? এই প্লাস চার্জ মাইনাস চার্জ, ধরো এটা 4 কুলম্ব, মাইনাস মাইনাস 4 কুলম্ব দিলাম ধরো, বুঝছো তো? ওই দুইটার জন্য এই পয়েন্টে তুমি চাইলে কিন্তু ই বি সব কিছু বের করতে পারো, পারবো না? ধরো এই পয়েন্টে ই যদি বের করতে বলি, তুমি বলতে পারবে, বের করতে পারবে যে প্লাস চার্জ এই পয়েন্টে এইদিকে একটা ই দিতেছে, মাইনাস চার্জ এই দুই দিকে দিতেছে, সো একটা নিট ই থাকবে এদিকে, রাইট? তুমি বের করতে পারবা। আবার ভিও কিন্তু বের করতে হবে, ঠিক না? বের করতে হবে না? ভি বের করা যাবে কে কিউ বাই আর দিয়ে, একটার জন্য প্লাস একটার জন্য মাইনাস, বের করা যাবে তো না? বের করা যাবে। তো কথা হচ্ছে, এখন কথা হচ্ছে একটা রিলেশনশিপ আছে ই আর ভি এর মাঝখানে, বুঝছো? মানে তুমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স জানো, আই রিপিট, কি জানো কত? ভোল্টেজ ডিফারেন্স, মানে ভোল্টেজ ডিফারেন্স তো থাকবে না, ধরো এখানে যদি প্লাস চার্জ থাকে, এই প্লাস চার্জের জন্য তো এখানে একটা বলরেখা পাইবা, রাইট? একটা বলরেখা পাইবা, রাইট? এই যে বলরেখা যেটা পাইলা, এই বলরেখার এই পয়েন্ট আর এই পয়েন্টে তো ভোল্টেজ ডিফারেন্স সেম না, সেম কি, সরি ভোল্টেজ তো সেম না, ভোল্টেজ ডিফারেন্স আছে, রাইট? এই পয়েন্ট আর এই পয়েন্টে কি ভোল্টেজ সেম? একটু একটু বুঝো, নর্মালি বুঝো, ভোল্টেজ কি সেম থাকবে? এই পয়েন্ট আর এই পয়েন্টে কি ভোল্টেজ সেম থাকবে? সেম থাকবে না, কিন্তু ডিফারেন্ট না। আরে বেটা, কথা কয় না। এটা যদি আর হয়, এটাও যদি আর হয়, যেটা সেম হবে, এটা আর ওয়ান এটা আর টু হলে সেম হবে। ভি ইজ না ইকুয়াল টু কি? থাকবে না। কে কিউ বাই আর না, না আর না ওয়ান, আর এই পয়েন্ট হবে ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর টু, নাকি? কে বলতে সিকে আর কি, সিকে, সিকে না কে না কিউ বাই আর টু, তো দুটো তো সেম হয়ে যাচ্ছে না? ভোল্টেজ ডিফারেন্স আছে, রাইট? ভোল্টেজ হ্যাঁ ডিফারেন্স কিন্তু আছে, হ্যাঁ। হ্যাঁ আমি বলতেছি এটা। এখন ধরো এটা একটা প্লাস চার্জ, ধরো প্লাস চার্জ নিলা, প্লাস চার্জ নিলা, প্লাস চার্জ নিলা, ধরো তুমি এই পয়েন্টে, মনোযোগ দিয়ে শোনো, এই পয়েন্টে ধরো, এই পয়েন্ট, যে এই পয়েন্টের কথা বলছি আমরা, ওয়েট টক দিস পয়েন্ট, এই পয়েন্টে যে ভি, এই পয়েন্টের ঠিক সামনে, একদম একদম সামনে, অনেক কাছে, কিন্তু যেটা অনেক কাছে না? আর আমি জুম করছি দেখে একটু দূরে রাখলাম, বাট এটা অ্যাকচুয়ালি কাছে, অনেক কাছে না? অ্যাকচুয়ালি অনেক কাছে, বুঝছো? আচ্ছা আমি বেশি কাছে বুঝাইতে পারিনি, বুঝাই বেশি কাছে, মানে এটা ধরো এই যে এরকম কাছে, জুম করলে মনে হবে অলমোস্ট সেম, মানে সরি জুম আউট করলে মনে হবে একদম সেম, আর জুম করলে তুমি অ্যাকচুয়ালি ডিফারেন্সটা বুঝবা। এটা আসলে তো বুঝা যাচ্ছে না, আর আই হোপ তুমি বুঝছো যে এরা অ্যাকচুয়ালি মোটামুটি কাছে, অনেক কাছে। আর আমি অনেক কাছে দুইটা পয়েন্ট আছে, বুঝছো? এখানে অনেক দুইটা কাছে পয়েন্টের কথা টকিং অ্যাবাউট, অনেক দুইটা কাছে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, দুইটা পয়েন্ট, ঠিক আছে? এই দুই পয়েন্টের তো অবশ্যই, ওই দুই পয়েন্টের মাঝখানে কিন্তু একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, বুঝছো? এই পয়েন্টে একটা ইও আছে, রাইট? এই পয়েন্টে কি আছে না? এই পয়েন্টে কিন্তু ই আছে, ই আছে না একটা? এই পয়েন্টে কি আছে না, করবো নাকি? এই পয়েন্টে একটা ই আছে তো, প্রাবল্য আছে, রাইট? এই পয়েন্টে যে ইটা, ওই ইটার সাথে এই যে কাছাকাছি দুই পয়েন্টে যে বিভব পার্থক্য সম্পর্ক হচ্ছে এটা মাইনাস ডিবি বাই ডিএক্স, বুঝতে পারছো? এখন তুমি জিজ্ঞেস করতে পারো মাইনাস সাইনটা কেন আসতো, কারণ বিভবের কথা চিন্তা করো, বিভবটা এনে বেশি
বিভবটা কাছে গেলে, সরি, ভি ইজ ইকুয়াল টু যেহেতু কে কিউ বাই আর, আর যত বাড়বে ভি তত কিন্তু কমবে, রাইট? এই পয়েন্টে বিভব ধরো 10 যদি হয়, এই পয়েন্টে বিভব কিন্তু আরো কি আর বাড়তেছে না, কম, মানে 9, ঠিক না? বুঝতে পারছো? তাহলে ডিভি ডিভি কিন্তু এই পয়েন্টে 9 - 10 মানে নেগেটিভ, সামনে আরেকটা নেগেটিভ চিহ্ন দিয়ে পজিটিভ বানানো হয়েছে। বুঝতে পারছো? মানে তুমি যদি ডিভি বাই ডিএক্স জানো, তাহলে ই বের করতে পারবা। বুঝতে পারছো? এটা কখন ইউজ হয় বলো তো? যখন ক্ষেত্রগুলো সুষম হয় না, অসম হয়। বুঝতে পারছো কি বলছি আমি? মানে অনেক অনেক ফাংশনই আছে, অনেক, মানে রিয়েল লাইফে যা আছে সবগুলাই তো সুষম না, বিষম ক্ষেত্র, বিষম তড়িৎ ক্ষেত্র হয়, ঠিক না? তো বিষম তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে তোমার যদি ই বের করতে বলি, তখন তুমি অ্যাকচুয়ালি এই সূত্রগুলা, যে আমাদের সূত্র শিখছো, কে কিউ সি কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এগুলা বেসিক্যালি ওইসব জায়গায় ইউজ করা একটু টাফ, ইউজ করা যায় না, বুঝছো? ওইসব জায়গায় তোমার হচ্ছে এই ফর্মুলা ইউজ করা লাগবে, ডিভি বাই ডিএক্স। বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ বিভবের পরিবর্তন বাই কি, দূরত্বের পরিবর্তন। বুঝতে পারছো? অর্থাৎ দূরত্বের সাথে বিভবের যে পরিবর্তন, ওটা হচ্ছে প্রাবল্যের মান। এটা বোঝাও যায়, ই ইজ ইকুয়াল টু ছিল কে কিউ বাই আর স্কোয়ার, সি কে কিউ বাই আর স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু ছিল সি কে কিউ বাই আর। এটা ভালো করে দাও, ভি এর সাথে তুমি যদি একটা আর ভাগ করো, তাহলে actually তুমি ই পাইবা, ইজ ইকুয়াল টু বিভব। আর যদি সুষম ক্ষেত্র হয়ে যায়, তখন ডিভি বাই ডিএক্স, এই ফর্মটা একটু সুন্দর হয়ে জাস্ট ডেল ভি বাই ডেল এক্স হয়ে যায়। আমাদের এই দুই ফর্ম ইউজ করা লাগে যখন যেটা লাগে আর কি, বুঝছো? এটা ছিল একটা জিনিস। প্রাবল্যের আরেকটা সূত্র যেটা আমরা ইউজ করবো যদি কোনো ভি এর ফাংশন দেওয়া থাকে বা ভিওভ এর ফাংশন দেওয়া থাকে, তখন আমরা এই জিনিসটা ইউজ করবো। আরেকটা টপিক আছে লাগবে, যার নাম হচ্ছে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট লাগবে। ফ্লাক্স মোটামুটি সহজ আসলে, বুঝছো? ফ্লাক্স আসলে সহজ। ধরলাম, মনে যদি শুনো, ফ্লাক্স মানে কি? আমরা জানি একটা প্লাস চার্জ রাখলে তার মাঝখান থেকে বলরেখা বেরোয়, রাইট? বলরেখা বেরোয়, ঠিক না? মানে আমরা যদি, মনে যদি শুনো, আমরা যদি একটা কাল্পনিক কাল্পনিক ক্ষেত্রফল স্থাপন করি, এই যে এখানে, এই জায়গায় এই পয়েন্ট, একটা কাল্পনিক ক্ষেত্রফল স্থাপন করলাম, কাল্পনিক ক্ষেত্রফল স্থাপন করে দেখলাম এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, আই রিপিট, ক্ষেত্রফলের ভিতর দিয়ে, মানে চিত্র এমনি কি তাহলে বোঝা যাবে, ক্ষেত্রফলের মধ্য দিয়ে ধরো এই যে একটা বলরেখা যেতেছে, দুটো যেতেছে, তিন যেতেছে, চারটে যেতেছে, পাঁচটা যেতেছে। বুঝতে পারছো? এইটু বুঝো না, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্ব হবে ভাই বুঝতে পাঁচটা পারছি। পাঁচটা বলরেখা গেলে। এই বুঝছো? বুঝছো কি বলছি? হ্যাঁ ভাই। এখন মনে দিস কি বলে, ফ্লাক্স মানে জানো কি? ফ্লাক্স মানে হচ্ছে এই যে এটাই, যে একটা একটা কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্ব হবে যতগুলা বলরেখা বাইরে। যেমন এর যদি একটা ক্ষেত্রফল হয়, এর মাঝখান দিয়ে যদি 1 2 3 4টা বলরেখা বাইর হয়, তাহলে এই তলের বা এই ক্ষেত্রফলের ফ্লাক্স হচ্ছে 4 হ্যাশ। হ্যাশ দ্বারা বুঝাইতেছে জাস্ট এতগুলা বলরেখা বেরিয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে কোন একটা তলের সাথে, কোন একটা তলের স্রোতে, কোন একটা তলের মধ্য দিয়ে লম্ব হবে, তলের সাথে লম্ব হবে যতগুলা বলরেখা বের হয়, তাহলে ফ্লাক্স বলে। ফ্লাক্স, বুঝতে পারছো ফ্লাক্স কি? বুঝো নাই বোধহয় নাকি? কোন একটা তলের মধ্য দিয়ে লম্ব হবে হ্যাঁ ভাই যতগুলা বুঝতে বলরেখা পারছি। বাইর হয়, জি, তাহলে ফ্লাক্স বলে। এভাবে বলছি। ওই মানে হ্যাশ বুঝা গেছে? কি লম্ব হ্যাশ হবে। চিহ্নটা? হ্যাশ মানে ফ্লাক্সের একক হ্যাশ দিছে আমার ইচ্ছা, হ্যাশ যে বুঝেছে আর কি, যতটি বলরেখা বেরিয়েছে, এটাই বুঝাইলাম আর কি। একক হ্যাশ না, একটু বড় হইলে হ্যাশ ইউজ করবে, এমন না, মানে আমি বুঝাইলাম আর কি, এতটি বলরেখা বেরিয়েছে, বুঝছো? এখন তোমরা কি জানো প্রাবল্যের সংজ্ঞা কি? প্রাবল্যের একটা সংজ্ঞা কিন্তু অলরেডি শিখছো, ও আচ্ছা। ই। আর ফ্লাক্সের একক কি? ধরো ফ্লাক্সের একক বললে, ফ্লাক্সের একক হচ্ছে এই যেটা, এটা ফ্লাক্সের একক হচ্ছে, ফ্লাক্সের একক না তো, ফ্লাক্সের সাইন, ফ্লাক্সের সাইনটা হচ্ছে এই সাইন দ্বারা ফ্লাক্স বোঝানো, বুঝছো? নাম কিটা? নাম জানো এটা? এবার নাম কি? এটার নাম জানি কি?
কি তোমরা ভুলে গেছো? আমি ভুলে গেছি। এর নাম দ্বারা দেখেন। ফাই ফাইভ ফাইভ, হ্যাঁ ঠিক ফাইভ আছে। গুড গুড ফাইভ গুড, ঠিক আছে। ফাইভ ফাইভ ফাই ফাইভ ফাইভ ফাইভ। তো ফ্লাক্সার হচ্ছে ফাইভ, হ্যাঁ। ফাই প্রাবল্যের প্রাবল্যের ফাইভ ভাই প্রাবল্যের ফাইভ। সংজ্ঞা আমরা শিখছি। একটা ফাইভ, হ্যাঁ। আমি যদি একটু স্লো শোনা দিয়েছি আমার কথাগুলো। তুমি কি আমার কথা শোনো এখন? হ্যালো, হ্যালো। আটকে আসতেছে আর কি। ভাই কথা স্পষ্ট আসতেছে আপনার। ওরে হ্যাঁ বুঝতে পারছি, এখন কি ক্লিয়ার? একবার এখন কি শোনো, আমি একটু স্লো ছিলাম, আমি এখন থামছি, আই গেস ক্লিয়ার। এখন ক্লিয়ার হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ এখনো যাচ্ছে ভাই। জি ভাই। তো প্রাবল্য, যেটা বলছিলাম, প্রাবল্যের একটা সংখ্যা কিন্তু এটা, যে একটা প্লাস চার্জ থেকে, ধরো তুমি 2 মিটার দূরে, এই পয়েন্টে তুমি একটা 1+1 চার্জ দিলে, তখন সে যত বল ফেস করে তাকে প্রাবল্য বলা যায়। আর প্রাবল্যের আরেকটা সংখ্যা কি জানো? প্রাবল্যের আরেকটা সংখ্যা হচ্ছে একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা লম্বভাবে বের হয়, লম্বভাবে বের হয়, ঠিক আছে, তাকেও কিন্তু প্রাবল্য বলে। মানে বলরেখা দিয়ে সংজ্ঞা দেওয়া যায়। তাহলে এটাও কাইন্ড অফ মেক সেন্স করে, কারণ ধরো একটা প্লাস চার্জ, ধরো এখানে বলরেখা বের হচ্ছে সামনে, যেরকম বের হচ্ছে, ওটা ফাইন বের হচ্ছে, ভালো বের হচ্ছে, ফাইন। আর তুমি যদি এটা চিন্তা করো, তুমি যদি তোমার তোমার কমন সেন্স কি বলে, যদি এই পয়েন্টে প্রাবল্য বের করি আর এই পয়েন্টে প্রাবল্য বের করি, এই পয়েন্টে প্রাবল্য বেশি হবে নাকি এই পয়েন্টে প্রাবল্য বেশি হবে? এবার বলো তো কোনটা বেশি, E1 বেশি আর E2 বেশি? এবার একটু বলো। তবে হচ্ছে E1 বেশি হবে, E2 এর ক্ষেত্রে কম হবে। হ্যাঁ, এতক্ষণ লাগলো, তো সব অবভিয়াস, কারণ E ইজ ইকুয়াল টু সিকে ইন্টু Q1 বাই আর স্কোয়ার। এটা চার্জ যদি কিউ হয়, তাহলে আর যত বাড়বে ই তত কমবে, E1 বেশি, রাইট? বাট এই জিনিসটা আমরা বুঝতে পারি যদি একটা ক্ষেত্রফল আঁকি, ঠিক আছে। ধরো আমরা এনে একটা ক্ষেত্রফল আঁকলাম, চিন্তা করো, ঠিক আছে। এই সেম সাইজের একটা ক্ষেত্রফল যদি এনে আঁকি, সেম সাইজ, একদম সেম সাইজ, ছোট বড় বলবো না আমি, তাইলে তাইলে কিন্তু বোঝা যায়। তাহলে যাও তো, এই ক্ষেত্রফল দিয়ে, প্রথম ক্ষেত্রফল দিয়ে কয়টা বলা রেখে গেছে? প্রথম 1 2 3টা বলা রেখে গেছে, রাইট? আর পরের সেম সাইজের ক্ষেত্রফল দিয়ে কয়টা বলা রেখে গেছে বলো তো? 2টি বলা রেখে না? এখন প্রাবল্যের সংজ্ঞা দেখো কি বলছে। প্রাবল্যের সংজ্ঞা বলছে একক ক্ষেত্রফলের মাঝখান দিয়ে যতগুলা বলরেখা বের হয়। তাহলে এনে এটা ক্ষেত্র বলতাম, যাই না, এটা কত ক্ষেত্র বলতাম, এটা 2 মিটার স্কোয়ার ধরলাম, এটা হচ্ছে ধরলাম, এটা 2 মিটার স্কোয়ার। তাহলে তাহলে টু হ্যাঁ মিটার দুইটা। স্কোয়ার দিয়ে বের হচ্ছে ধরো 3টা, 1 মিটার স্কোয়ার দিয়ে বের হচ্ছে 3/2, মানে যে ওয়ান কয়টা পয়েন্ট বড় ফাইভ রেখা যায়। নাকি? আর এনে 2 মিটার স্কোয়ার দিয়ে বের হচ্ছে 2টা, 1 মিটার স্কোয়ার দিয়ে বের হচ্ছে একটা। তো এটা এটা বেশি, 1.5, এটা 1.5, এটা হচ্ছে 1। তো দেখছো তো ওই 1 বেশি, বুঝতে পারছো? তো প্রাবল্যের আরেকটা সংজ্ঞা কি জানো? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলা বলরেখা বের হয়। বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে দেখো, প্রাবল্য প্রাবল্য হচ্ছে একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত
বলরেখা অবশ্যই লম্ব হবে, লম্ব হবে কিন্তু নাহলে হবে না। আর ফ্লাক্স হচ্ছে টোটাল ক্ষেত্রফল। কি বলছি আমি? টোটাল ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত বল সংখ্যা, অতিক্রান্ত বলরেখা, ঠিক আছে? এটাও কিন্তু লম্ব হবে বল লাগবে, ঠিক আছে? তাহলে এখন এই ইনফরমেশন দিয়ে যদি তোমার আমি বলি এটা একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল ধরো, এটা ক্ষেত্রফলে এটুকু হচ্ছে ধরো 2, এটুকু হচ্ছে ধরো 3। এই পয়েন্টে ই এর মান, এই পয়েন্টে ই এর মান বললাম হচ্ছে 2, একক বললাম না আমি, হ্যাঁ? আচ্ছা একক বললাম 2 হ্যাশ, ধরো 2 হ্যাশ পার মিটার স্কয়ার বললাম, ঠিক আছে? 2 মিটার 3 মিটার। তুমি বলতে পারবা যে এই ক্ষেত্রফলে ফ্লাক্স কত? বলা যায়? কথা কয় না কেউই। কে বলো তো? এবার তুমি বলতে পারবা? ভাই দেখি এর ভাই, সূত্র কি 12 ছিল? হ্যাশ পার মিটার স্কোয়ার হবে নাকি? গুড। আচ্ছা সাদি তুমি কি বুঝছো কি বলছে? ও প্রতি একক। সাদি তো রেসপন্সই করে না, ও বোধহয় বেশি স্লো, আর বোধহয় এই নেই, নেটটা বেশি ওর স্লো। হ্যাঁ, স্পিকার অফ এটা কেন করে রাখছে। হইতেছে? কারণ এই যেহেতু 2 হ্যাশ পার মিটার স্কোয়ার মানে প্রতি মিটার স্কোয়ারে বলার ক্ষেত্রে দিচ্ছে হচ্ছে 2টা। তাহলে টোটাল ক্ষেত্রফল কত? 3 দুগুণে 6। কত? 6। 6 মিটার স্কোয়ারে হবে হচ্ছে 2 ইন্টু 6 মানে 12। মানে ফ্লাক্স কত বলো তো? 12। কেমনে বের করলাম বলো তো? আমরা ফ্লাক্স তেল কেমনে বের করলাম? ফ্লাক্স ইজ ইকুয়াল টু ই আর এ গুণ করলাম না? হ্যাঁ হ্যাঁ। তুমি কি বুঝছো এনে? তাহলে আমরা একটা সম্পর্ক গায়ে গেলাম, দেখছো? ফ্লাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু এ। বাট ওয়েট, ফ্লাক্স একটা স্কেলার রাশি, কিন্তু ফ্লাক্স একটা স্কেলার রাশি হইলেও ই মানে প্রাবল্য তো ভেক্টর রাশি, রাইট? হুম। আর ক্ষেত্র একটা কি ভেক্টর রাশি না? আমি বলছিলাম ক্ষেত্র একটা ভেক্টর রাশি। তাহলে একটা স্কেলার পাইছি, দুটা ভেক্টর রাশি গুণ করে, তাহলে এটা কি টাইপের গুণ ছিল বলো তো? ডট গুণ। ডট কি গুণ গুণ ছিল? ভাই, ডট হ্যাঁ। গুণ না? হুম। ফ্লাক্স অ্যাকচুয়ালি আসলে ই ডট এ। এখন তোমার আমি অনেক ইনফরমেশন দিতে পারি, বুঝছো? এবার বলতে পারি ধর এটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্র ভেক্টরটা মান হচ্ছে 20i প্লাস 10j, মানে ভেক্টর, ঠিক আছে? আর এখান দিয়ে বলের ক্ষেত্রে দিচ্ছে হচ্ছে এমনি। আচ্ছা এমনি বললাম না, ধর মানই বললাম, ধর এর মান, এর মান হচ্ছে এই ক্ষেত্রফল যেটা আছে ক্ষেত্রফলের মান হচ্ছে 20 মিটার স্কোয়ার, 20 মিটার স্কোয়ার আর কি। আর বলের ক্ষেত্রে দিচ্ছে এমনি, বলরেখা মানে প্রাবল্য আর কি। প্রাবল্যের মান বললাম হচ্ছে তোমার, প্রাবল্য একক কি নিউটন পার কুলম্ব, বললাম হচ্ছে ধরো 2 নিউটন পার কুলম্ব। আর অ্যাঙ্গেলে দিচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছে এই, মানে এই তলের সাথে যে আমাদের যে তলটা আছে না, এই তলের সাথে মানে তলের মানে একদম তলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিচ্ছে। এখন যদি বলে ফ্লাক্স কত, কত বলবো বলো তো? 0। লম্ব জিরো কেন? হবে হিসাব করলে লম্ব ভাবে তো কোনো জিরো। বলরেখা নাই। আরে উপাংশ বেটা, দেবে। লম্ব হবে উপাংশ আছে না? লম্ব হবে থাকা এই যে লাগবে, উপাংশ মানে উপাংশ ডট গুণ না? বের করতে হবে। এই জন্যই তো ডট গুণ। লম্ব হবে আছে তো উপাংশ, কেন নাই? লম্ব হবে উপাংশ আছে তো, ডট গুণ করো মিয়া তাহলে বুঝবা। হ্যাঁ, ফ্লাক্স ইজ ইকুয়াল হচ্ছে ই ডট এ, মানে কি ই এর মান, এর মান আর দুই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস, নাকি? মানে ই এর মান হুম, কত? 2, এর মান কত? 20, কসের মধ্যে থিটা কত? ই ভেক্টর কোন দিকে? 30 ই ভেক্টর না 30 না, ই ভেক্টর এদিকে, রাইট? আর ক্ষেত্র ভেক্টর কোন দিকে বুঝলে গেছো? বলছিলাম না ক্ষেত্র ভেক্টর হচ্ছে তলের সাথে সব লম্ব দিক বরাবর। কোন একটা ক্ষেত্রফলের দিক, ক্ষেত্রফল তো একটা ভেক্টর রাশি, আর ক্ষেত্র একটা ভেক্টর রাশি, আর ওইটার দিক সবসময় কই হয় বলো তো? আর তলের সাথে লম্ব, মানে তোমার বইও কিন্তু একটা ক্ষেত্র, রাইট? এটার দিক কোন দিকে? তোমার বইয়ের সাথে একটা, তোমার বইয়ের উপরে একটা কলম দাও, এই কলমের দিক বরাবর। হুম। হুম। তাহলে এটার তো, এটার দিক হচ্ছে যে এই বরাবর। আমাদের যেই ক্ষেত্র ভেক্টরে দিক তো তার তলে, যে তলে তলের উপর লম্ব, এটা 30 হলে এটা কত? 60 ডিগ্রি, 60 হবে হাফ, 2 ইন্টু 20 ইন্টু হাফ, 20।
বুঝতে পারছো? ভাই বুঝতে পারছি। কি বুঝো নাই বলো, আবার বলবো। তো এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তোমার হ্যাঁ কিন্তু এটা বোঝা লাগবে না, হবে না। তোমার এটা বোঝা লাগবে যে ফ্লাক্স কেমনে কাজ করে, তোমার ডট গুণ করা লাগবে। তুমি লম্ব ভাবে উপাংশ তো শূন্য না, তোমার তলের সাথে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়, তাহলে তাহলে তো তলের সাথে লম্ব বরাবর কিছু একটা আছে। বাট তলের সাথে যদি আপনি প্যারালাল যেত, এর মানে কি 90 ডিগ্রি বরাবর কিছু নাই, তখন ফ্লাক্স শূন্য হইতো সত্যি। বাট ফ্লাক্স তো গেছে, গেছে না, একটা ফ্লাক্স এরকম কাট করে যেতেই পারে। মানে এর মানে কিন্তু তার 90 ডিগ্রি বরাবর একটা উপাংশ আছে। বুঝতে কি বলছি আমি? ওকে ফাইন, তাইলে আমাদের হচ্ছে এই জিনিসটা গেল। এখন আমরা যদি আরেকটু আগাই, ওয়েট করো। তাহলে সুষম সুষম তড়িৎ ক্ষেত্র বলতে যে তড়িৎ ক্ষেত্রে সব পয়েন্টে প্রাবল্যের মান সমান, তারা সুষম তড়িৎ ক্ষেত্র বলে। আমি বলে দিচ্ছি অলরেডি, এটা তোমরা মনে হয় পারো, তোমরা মনে হয় বুঝছো আর কি, ঠিক আছে? আচ্ছা দিই, এটা পারো কিনা কত? এটা তো একটা প্লাস চার্জ, প্লাস চার্জ প্লাস চার্জ, মাইনাস 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 মাইনাস। তো বেসিক্যালি এখানে এখানে সুষম বলের ক্ষেত্রে রয়েছে, রাইট? আর এনে যে প্রাবল্য, প্রাবল্যের মানটা যদি 10 হয়, 10 নিউটন পার কুলম্ব হয়, আর এই ডিস্টেন্স যদি হয় 2 মিটার, যদি বলতে পারবা এই যে এ পয়েন্ট আর এটা ধরো বি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, তাহলে ভি এ বি কত হবে? মানে এ আর ভি এর বিয়োগ পার্থক্য, বিয়োগ ফল কত? মানে ভি এ বি বলতে বোঝায় বি এ মাইনাস বি বি, বুঝতে পারছো? মানে এই দুই বিন্দুর বিয়োগ পার্থক্য কত হবে বলতে পারবা? তুমি কি বলতে পারবে এটা? কেউ পাইতো না? ভাই করো। কত বলো তো, কত হইবো কত? ওইখান থেকে কিউ বের করবো। আরে এতক্ষণ লাগে? 20 ইজ ইকুয়াল টু বললাম না, ডেল ভি বাই ডেল এক্স। সুষম যে, সুষম এই জন্য ডিভি দিলে সমস্যা নেই। ইজ ইকুয়াল তাহলে কত? 10। ডেল ভি তুমি বের করবা, ডেল এক্স কত? 2। ডেল ভি কত? 20, 20 ভোল্ট পার মিটার। তো প্রতি মিটারে 20 ভোল্টেজ ড্রপ খাইছি। আই হোপ দিস মেক্স সেন্স। হুম, তাহলে আমরা একটু আগাই। আরেকটা টার্ম আজকে বলবো, যার নাম হচ্ছে চার্জ ঘনত্ব। শোনো, আমরা নর্মালি চার্জ ঘনত্ব বলতে কি পড়ছি আমি জানি। চার্জ ঘনত্ব বলতে বুঝছি, ঘনত্ব বলতে তুমি এটাই বুঝো। মানে ভর ঘনত্ব বলতে কি বোঝায়? ভর ঘনত্ব বলতে বোঝায় ঘনত্ব ইজ ইকুয়াল টু এম বাই ভি। মানে উপরে দিবা ভর, নিচে দিবা আয়তন, না? বাট চার্জ ঘনত্ব বলতে বুঝাইতেছে হচ্ছে চার্জ ইজ ইকুয়াল টু এম বাই, মানে চার্জ বাই ভি আসা উচিত, না কিউ বাই ভি আসা উচিত, রাইট? বাট সমস্যা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে চার্জ তো ভিতে থাকে না, পরিবাহীর ক্ষেত্রে চার্জ থাকে হচ্ছে সারফেসে, মানে এরিয়াতে, মানে ক্ষেত্রতে। এই জন্য চার্জ ঘনত্বের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেছে, এমনি হয়ে গেছে হচ্ছে এমনি, চার্জ ইজ ইকুয়াল টু হয়ে গেছে কিউ বাই এ হয়ে গেছে, বুঝতে পারছো? আর এটার নাম হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। নাম কি বলতো? তলমাত্রিক ঘনত্ব। এবং এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মানে কি বুঝতো না? কিছু বলা না থাকলে এটাই ধরে। বাট অপরিবাহী যদি হয়, তো পরিবাহীর ক্ষেত্রে, অপরিবাহী হইলে অপরিবাহীতে কিন্তু আবার আয়তনের মাঝখানে চার্জ থাকতে পারে, রাইট? দেখছিলাম আমরা কালকে কেসে পড়ছিলাম না? অপরিবাহীর মাঝখানে কিন্তু তলের মাঝখানে, তো ওই ক্ষেত্রে কিন্তু আবার সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই ভি ইউজ করতে পারবা তুমি। এটা হবে আয়তন মাত্রিক ঘনত্ব, আয়তন মাত্রিক ঘনত্ব। বাট নর্মালি মানে নর্মালি চার্জ ঘনত্ব বলতে আমরা এটাই বুঝি। আবার এই তুমি অ্যাকচুয়ালি চার্জ ঘনত্বের অনেকগুলো ফর্ম আছে। চার্জ ঘনত্বের অনেকে হচ্ছে কিউ বাই এল ও লেখে, কেউ হচ্ছে কিউ বাই এ ও লেখে, কেউ কিউ বাই বি ও লেখে। এটা চার্জ কই আছে তার উপর ডিপেন্ড করে। চার্জ যদি এরকম একদম একদম তীক্ষ্ণ একটা সূক্ষ্ম একটা সুতার উপর থাকে, একটা সুতা, অনেক সূক্ষ্ম একটা সুতা, ওই সুতার মাঝখানে ধরে আমরা চার্জ দিচ্ছি, চার্জ গুলো তেমনি থাকবে, রাইট? ওই ক্ষেত্রে আমরা চার্জ চার্জ ঘনত্ব বোঝাবো হচ্ছে চার্জ বাই লেন্থ দ্বারা, লেন্থ মানে দৈর্ঘ্য দ্বারা, প্রতি একক দৈর্ঘ্যে চার্জ বের করি। যদি এরকম পরিবাহী বল থাকে, বল বা এমন একটা জিনিস থাকে যেটা পরিবাহী, যেটা ক্ষেত্রে চার্জ পৃষ্ঠে চলে যাবে, ওই ক্ষেত্রে চার্জ ঘনত্ব আমরা বুঝাই হচ্ছে চার্জ বাই এরিয়া দ্বারা। আর যদি অপরিবাহী অফ সামথিং কিছু একটা থাকে, ওই ক্ষেত্রে চার্জ বাই ভলিউম দ্বারা। বুঝতে পারছো? এটা ডিফল্ট, বাট বাকি দুটোর ইউজ আছে। এটা ডিপেন্ডস অন দ্য সিনারিও।
সিনের উপর ভিত্তি করে চেঞ্জ হয়, ঠিক আছে? তোমার পরে একটা অঙ্ক দিছে, একটা গোলকের মোট চার্জ দিছে 9 কুলম এবং ওই গোলকের ব্যাসার্ধ দিছে হচ্ছে 30 সেন্টিমিটার। আর কিছু বলে নাই, কিন্তু বলে নাই তো আমরা পরিবাহী ধরবো। পরিবাহী ধইরা বলছে চার্জ ঘনত্ব কত বাইর করে। তাহলে কনভেক্ট কানে বের করবো, চার্জ ঘনত্ব হবে হচ্ছে কিউ বাই এ। মানে কিউ কত? +9 কুলম চার্জ। এরিয়া নিবো কি আমরা? এরিয়া কি হবে? 4πr²। বুঝতে পারছো? মানে কিছু বলে নাই মানে এটা পরিবাহী, আর কিছু বলে নাই মানে এটা হচ্ছে ডিফল্ট কোনটা ছিল, কিউ বাই এ কিনে নিবো, ঠিক আছে? কারণ একটা গোলকের তো পৃষ্ঠে চার্জ থাকে, এটা বোঝা লাগে, বুঝে? ঠিক আছে, এটা বুঝে গেল, এটা বুঝছো হয়ে গেছে, সমস্যা নাই। আর আরেকটা জিনিস একটু বলি, ধরো এই গোলকের, ধরো একটা গোলক, এইগুলোকে ধরো হচ্ছে +9 কুলম চার্জ আছে। আচ্ছা ধরো কিউ কুলম চার্জ আছে, কিউ কুলম, সবগুলো চার্জ তো কেন্দ্রে চলে যাবে, সরি সারফেসে চলে যাবে, রাইট? এখন ধরো তোমার বললাম যে ভাই তুমি হচ্ছে এখান থেকে একদম পৃষ্ঠে ই বাই করো। ই মানে আমরা সবাই শিখে বলছি, ইজ ইকুয়াল হচ্ছে 9 × 10, মানে 9 × 10⁻৯৯ লিখে আমরা লিখলাম আর কি 1/4πε0। পরে কি হবে বলো তো? কিউ বাই আর স্কোয়ার নাকি, মানে তার রেডিয়াস যদি আর হয় আর স্কোয়ার, ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলো তো? মানে আমরা যদি এই কিউরে, কিউ বলে সরি, এই এপসিলন নট এর আলাদা লিখি, লেখার পরে বাকিরা যদি দুই পাশে নিই, তাহলে কিউ বাই 4πr² হবে না? বুঝা যায়? মানে জাস্ট এপসিলন নট এদিকে দিয়ে 4πr² উপরে কিউ নট, তাহলে এটা আবার কি বলতো? হ্যাঁ ঠিক ওয়ান বাই আছে। এপসিলন নট, এটা মানে হচ্ছে আবার চার্জ ঘনত্ব সিগমা, ইজ ইকুয়াল টু কিন্তু সিগমা বাই ই নট। কোন বলো তো? পৃষ্ঠে, কই বাই করছে? পৃষ্ঠে ই। কোন একটা গোলকের পৃষ্ঠে, কোন একটা গোলকের পৃষ্ঠে তুমি যদি ই বের করতে চাও, প্রাবল্য বের করতে চাও, তুমি চাইলে কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারতো, সিগমা বাই এপসিলন নট। এপসিলন নট মানে হচ্ছে ভেদ্যতা আর কি, ভেদন যোগ্যতা, বুঝা গেছে? এটা ইউজ করা যাইতো, হ্যাঁ। বাট এটা আহামরি কিছু না, মানে আমি তোমার যদি বললাম কোন একটা গোলকের চার্জ ঘনত্ব দিলাম, আমি বললাম কোন একটা গোলকের চার্জ ঘনত্ব হচ্ছে ধরো 10 কুলম/মিটার স্কয়ার, তখন জিজ্ঞেস করছি বলো তো এই গোলকের পৃষ্ঠে প্রাবল্যের মান কত? তখন তুমি ফার্স্ট করতে পারবে, প্রাবল্য যেটা হবে হচ্ছে 10/এপসিলন নট। এপসিলন নট মান তো কি করে পাওয়া যায়, জাস্ট বসাই এবার ই পাই যাবে। এটা শুধুমাত্র পৃষ্ঠে ক্ষেত্রে সত্যি, শুধু পৃষ্ঠে, পৃষ্ঠে কিন্তু পৃষ্ঠ ছাড়া অন্য জায়গায় হবে না, পৃষ্ঠে অনলি, ঠিক আছে? পৃষ্ঠে অনলি। আই হোপ এটা মেক সেন্স করে নাকি? তারপরে 2.3 এর ম্যাথ গুলা দিছে, এটাও মোটামুটি সহজই। বলছে যে কোন একটা তড়িদাহিত কইলবিন্দু, মানে তেলের ড্রপ একটা দেওয়া, এবার দাও প্রাবল্য একক কি লিখছে, বলছে এর একটা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র এরকম হবে দেখতে, রাইট? এরকম হবে না? এরকম, ঠিক আছে? আচ্ছা এটা আসলে আমরা নাই, এটা উপর নিচে আছে আর কি, মানে এদিকে অথবা এদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে, আমি জানি না, মানে কোন একটা দিকে আছে আর কি, এটা বলে নাই কোন দিকে আছে। পরে বলতেছে যে এটার উপরে তলবিন্দু আছে, এটার একটা ড্রপ বলছে, এবং এটার মান, এর মান বলছে হচ্ছে 4 × 10⁻⁴ ভোল্ট/মিটার। এটাও একটা একক, কারণ ইজ ইকুয়াল টু যেহেতু dV/dx, তাহলে ভোল্ট/মিটার একটা একক হয়, নিউটন/কুলম্ব হয়, সমস্যা নেই। বলতেছে এনে স্থির আছে, স্থির আছে মানে কি? নিশ্চয়ই স্থির আছে মানে যদি নিশ্চয়ই নিচে আছে গ্র্যাভিটি, আর উপরে আছে কি ইলেকট্রিক ফোর্স, বলছিলাম কিন্তু, বলছিলাম না নিচে আছে গ্র্যাভিটি, হ্যাঁ। তাহলে এই তুল বিন্দুর উপর নিচের দিকে আছে হচ্ছে এমজি, আমি জানি না নিচের দিকে তো এমজি থাকবে মাস্ট, বাট উপরে দিকে তাহলে কি থাকবে বলো তো? ওই ইলেকট্রিক ফোর্স, রাইট? বলতেছে ওই তৈল বিন্দুতে আদানের পরিমাণ কত, ভরটার শব্দ দিয়েছে। তাহলে আমরা জানি উপরের দিকে আছে হচ্ছে এফ, নিচের দিকে আছে এমজি, এটা মানে কি ইনটু কিউ, ইনটু কিউ না, উপর দিকে ইনটু কিউ, তাহলে ই টাইমস কিউ ইজ ইকুয়াল টু এমজি নাকি? কি আছে কিন্তু এটা, সেখান থেকে কিউ এর মান বের হয়ে যাবে ইজিলি, এমজি ডিভাইড বাই ই। এটা এম তো বলে দিছে 5 × 10⁻⁻11, আর জি কত 9.8, আর ই কত, ই হচ্ছে তোমার বলে দিচ্ছে এটা হচ্ছে কত 4 × 10⁻⁴ ভোল্ট/মিটার। তো আমরা আমরা ধরতেছি না প্লাস পজিটিভ পজিটিভ চার্জ আছে, আর যেহেতু পজিটিভ চার্জ আছে তো ডেফিনেটলি হচ্ছে এদিকে আছে, রাইট? নিচে প্লাস উপরে মাইনাস, তাহলে ক্ষেত্রটা আসলে উপরের দিকে।
উপরে দিকে থাকলে এটা যদি প্লাস চার্জ হয়, এ প্লাস বি কোশ্চেন করবো, অর্থাৎ উপর দিকে ফোর্স থাকবে আর নিচে দিকে এনার্জি থাকবে। বাট এম এ যদি দিই তাহলে এটা যদি প্লাস, সরি এটা যদি প্লাস হয় আর এনও যদি প্লাস দেয় তাহলে তো এ প্লাস বি কোশ্চেন নিচের দিকে, নিচের দিকেই জি, নিচের দিকেই ইলেকট্রিক ফোর্স, দুটা মিলে তো আর স্টেবল করতে পারবে না, পারবে না। আচ্ছা গেল। এবার হচ্ছে 2 নাম্বার ম্যাথ যদি দেখো, 2 নাম্বার ম্যাথ হচ্ছে আহ 2 নাম্বার ম্যাথ মোটামুটি সহজ, একই আমরা পড়া ফেলছি এগুলো। যে একটা গোলক আছে, এই গোলক থেকে কেন্দ্র হতে এত দূরত্বে প্রাবল্য বের করে, শিখছি এগুলো, শিখে ফেলছি আমরা কালকে, এগুলো আছে, এগুলো পারবা। 3 নাম্বার অঙ্ক করে ফেলছি, সমবাহু ত্রিভুজের 3 কোণায় 3টা চার্জ দেওয়া জিজ্ঞেস করছে, এই বিন্দুতে প্রাবল্যের মান কত, শিখে ফেলছি এগুলো, ঠিক আছে। 4 নাম্বার অঙ্ক শিখে ফেলছি, মাঝখানে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য। তোমাকে বই দেখতেছো নাকি গেলে আমি দেখতেছি? না ভাই দেখতেছি। দেখতেছি। 5 নাম্বার ম্যাথ দাও। 5 নাম্বার ম্যাথটা হচ্ছে সেম, একটা ধনাত্মক আধানকে শূন্য স্থানে এত ছেড়ে দেওয়া হলো, 50 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পরে তার গতিবেগ কত। আমরা এনে সবটাই যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র ধরবো, সেক্ষেত্রে আমরা ধরবো যে সমতরণে, মানে এফ এর মান সবসময় সেম থাকবে, ঠিক আছে। ফোর্স সেম থাকলে ত্বরণও সেম, ত্বরণ যদি সেম থাকে তাহলে হচ্ছে কি সুপার গুলো ইউজ করতে হবে, সমতরণের সূত্র গুলো ইউজ করতে হবে। সো এটা একদম সহজ। পরে 6 নাম্বার সহজ, এত বিয়োগ পার্থক্যের মধ্যে পাঠানো হলো, তাইলে ইলেকট্রনের উপর এত গতিবেগ অর্জন করে ইলেকট্রন আধান এবং ভরের অনুপাত কত। তুমি পারবা? পারবা না? পারবা নাকি? বলে দিই এটা কেমন করবে। ধরো কোন একটা পারবো। ইলেকট্রন রে, তুমি যদি কোন একটা ইলেকট্রন রে রাখেন, হ্যাঁ, তার মাঝখানে যদি বিয়োগ পার্থক্য থাকে তাহলে ইলেকট্রন দৌড় দিয়ে ছুটবে না। কারণ বললামই তো, ইলেকট্রন হচ্ছে আমাদের তাপের মতো, রাইট। ধরো এনে 50 কিলো ভোল্ট বিয়োগ পার্থক্য দিচ্ছে, তাহলে ইলেকট্রন কি হবে বলো তো? হয় এখান থেকে নিয়ে আসবে, মানে ছুটবে, কথা হচ্ছে এটা। ধরলাম এটা হচ্ছে আমাদের কম, এটা হচ্ছে ধরো 10 কিলোভোল্ট আর এটা হচ্ছে 60 কিলোভোল্ট। এই পয়েন্টের বিয়োগ হচ্ছে 10 কিলোভোল্ট, এই পয়েন্টের বিয়োগ হচ্ছে 60 কিলোভোল্ট, তাহলে কি হবে বলো তো? তাহলে ইলেকট্রন কি এখান থেকে সুইটা এনে আসবে না, নাকি বুঝো নাই? হুম, আসবে তো, কারণ বুঝতে পেরেছি। ইলেকট্রন কম বিভব থেকে উচ্চ বিভবে যায়, তখন এই দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? 50 কিলোভোল্ট না, এটাই বলছে পরীক্ষা প্রশ্ন দাও। স্থির অবস্থা থেকে কোন একটি ইলেকট্রন রে 50 কিলোভোল্ট বিভব পার্থক্য আছে এমন দুইটা প্লেসের মধ্যে পাঠানো হলো, বুঝছো? এই পয়েন্টের বিভব 10, এই পয়েন্টের বিভব 60 হলে তো দুই পয়েন্টের বিভব পার্থক্য কত হয়? 50। একটা ইলেকট্রন যদি এনে ইলেকট্রন হচ্ছে সুইটটাই দিকে যাবে, রাইট, ইলেকট্রন ইনতে নেবে, রাইট, নাকি? ইনতে নাইলে তো একটা কাজ হইব, রাইট। ওই কাজটাই কি পরে গতিশক্তিতে অর্জন হতো না? এনে যে পরিমাণ কাজ হইব, ওই কাজটাই কি হবে বলতো? গতিশক্তিতে কনভার্ট হবে, রাইট। ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার। ডেল ডাব্লিউ কেমনে বের করি আমরা? তড়িৎ কাজ কেমনে বের করি? শিখলাম তো ওই দিন, ডেল ভি ইন্টু কিউ, না, বিয়োগ পার্থক্য ইন্টু কিউ, চার্জ দিলে কাজ পাই দিল, ইন্টু হাফ এম বি স্কোয়ার। এই দুই বি কিন্তু সেম না, একটা বি হচ্ছে ব্যাক, আরেক বি হচ্ছে কি বলতো? বিয়োগ শক্তি। তো এটা কত? এটা তো বলছি 50, 50 ইন্টু 10⁻³ ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি 1.6 × 10⁻19, আর হাফ তো হাফ, ইলেকট্রনের ভর আমরা সবাই জানি 9.1 × 10⁻31, আর বি এর মান বের করলাম, বুঝতে পারছো? বি এর মান বের করলাম। তো এই ছিল অঙ্কটা আর কি, সহজ। জিনিসটা বোঝা লাগবে যে একটা ইলেকট্রনে তুমি নিয়েছো, তাহলে এখানে তার যত কাজ হয়েছে সব কাজটা কি গতিশক্তিতে কনভার্ট হয়েছে, বুঝছো? ওকে, 7 নাম্বারটা হচ্ছে, 7 নাম্বার দাও, একটা ইলেকট্রন, এগুলো সব নর্মাল অঙ্ক, পারবে পারবে না? 7 নাম্বার অঙ্কটা দাও তো, পারবে কিনা? অতিক্রম করে এমটি হ্যাঁ ভাই, কুলম্বের সূত্র আর নিউটনের অভিকর্ষ সূত্র। মহাসম্পন্নটি প্রধান যদি দূরত্ব এরকম করে, ঠিক আছে, সুষম তড়িৎ ক্ষেত্র যেহেতু, তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ই কিউ, রাইট, ইন্টু কিউ, রাইট, হ্যাঁ ইন্টু কিউ। আর এটা মানে হচ্ছে এম এ। ত্বরণ যেহেতু সমান, সুষম ত্বরণ, তাহলে তো কোনো প্যারা নাই, সুষম ত্বরণ মানে কোনো প্যারা নেই। ওকে ফাইন। তারপরে আছে তড়িৎ বিভব, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি এগুলা, এবং তড়িৎ বিভব যেটা পড়ে ফেলছি আমরা, উদাহরণ 2.4ও পারবো, দেওয়া তো এই সূত্র আমাদের পরিচিত না, হ্যাঁ হ্যাঁ, দেখছো? তাহলে 10 থেকে 5 এর কি করবা শিখছি না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কে কিউ, সব শিখে ফেলছি এগুলো, শিখছি তো না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ভি ইন্টু কিউ, পড়ে ফেলছি আগে, 2.4 ও পড়ে ফেলছি, ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত পড়ার পরে গ্রাফটা এখনো পড়ি নাই, গ্রাফটা পড়বো, গ্রাফটা আইতেছি আমি, দাঁড়াও।
দাও তো 2.5 পারো কিনা? 2.5 ওভার হয়ে গেছে না? সবই তো একই সূত্র লাগে। 2.5 ওভার হয়ে গেছে বুঝছো? কোথায় বড় বিয়োগ হয়েছে। শূন্য হবে না 2.5 ওভার হয়ে গেছে। মাঝখানে কই শূন্য, তারপর হচ্ছে হ্যাঁ গোলকের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে ভিতরে একটা বাইরে, সব করে ফেলছি না? ভিতরে হবে পৃষ্ঠ সমান, বাইরে কত হবে করছি তো না? ক্যালকুলাসে করা ছিল সব এটা। 2.5 ও শেষ। 2.6, 2.6 একটু দেখি। 2.6 এ দাও বলছে যে ইজ ইকুয়াল টু 5x² ঠিক আছে। এবার এবার সুষম তড়িৎ ক্ষেত্র আর নাই, এক্স তড়িৎ কিউ। ক্ষেত্রটা চেঞ্জ হয়ে দিচ্ছে বুঝছো? তো পরে বলতেছে যে তাহলে তুমি পি আর কিউ বিন্দুর বিভব পার্থক্য বের করো। কেমন বের করবো আমরা জানি, ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স, রাইট? তাহলে ডিভি ইজ ইকুয়াল টু ই ডিএক্স, রাইট নাকি? তাহলে আমার যদি ইন্টিগ্রেশন করি তাহলে তো হবে না? ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে, ইন্টিগ্রেশন করা পি আর বি বিন্দু না? তাহলে এটা হচ্ছে পি বিন্দুর বিভব যেটা হচ্ছে বি পি, আর হচ্ছে কিউ বিন্দুর বিভব যেটা হচ্ছে ডি কিউ। আর এটা লিমিট কার দেওয়া লাগবে? এক্স এর না? যার ইন্টিগ্রেশন করছে তার লিমিট দেওয়া লাগবে। এক্স বিন্দুর দূরত্ব হচ্ছে 1, পি বিন্দুর দূরত্ব হচ্ছে 1, আর কিউ বিন্দুর দূরত্ব কত? 2। বুঝে আসি। তাহলে এটা যদি করো তাহলে বিপি মাইনাস বি কিউ মাইনাস বিপি আর ইন্টিগ্রেশন করলে ই এর মান তো দেওয়া আছে -5x³ ইন্টিগ্রেশন ডিএক্স। এই ইন্টিগ্রেশন তো তোমরা পারো আমি আশা করি। -5 1/x³ 1 থেকে 2 পর্যন্ত ডিএক্স ইন্টিগ্রেশন যদি করো -5, এই ইন্টিগ্রেশন করলে কি হবে? 1/x² না মাইনাস, পারো তো নাকি? -2 আর নিচে কি থাকবে? x² লিমিট দেওয়া লাগবে। লিমিট কি? 1 থেকে 2। আর যে লিমিট গুলা বসাই তাহলে হচ্ছে -2/4 মাইনাস -2/1, তাহলে কি হবে বলো তো? -4 ইন্টু -2/4 প্লাস 2 আর কি, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে -5 ইন্টু -1/2 প্লাস 2, ঠিক আছে? তাহলে -5 ইন্টু 2 -1/2, তাহলে কত? 1.5 না? তাহলে কত দেবো? 3/2। তো এটাই -15/2। কি যেন ভুল করছে কোন একটা ক্যালকুলেশন, দেখে নাও কই জানি কি একটা ভুল করছে, বাট হ্যাঁ 8 ক্যালকুলেশন হয়তো ভুল করছি কোন একটা জায়গায়, জানি না, করতে পারি শিওর না, দেখে নিও একটু, হ্যাঁ? মানে এটাই কনসেপ্ট তো বুঝছে, ইন্টিগ্রেশন আর কি। আর 2 নাম্বারটা সেম, 2 নাম্বারটা আগের ম্যাথের মতোই, কোনো সমস্যা নাই। 2 নাম্বার আবার স্থির, ওই যে আবার সেম, ওটা সমতরণ, সমতরণের কাহিনী বারবার। তারপর 2.7 এর কথা সেম। 2.7 এ ভি দেওয়া আছে, প্যারাবোলজি করছে। তো আমরা জানি ই ইজ ইকুয়াল টু কি? -dv/dx। তো এটা ডিফারেন্সিয়েট করলে হবে, ঠিক না? জাস্ট ডিফারেন্সিয়েশন করলে এই বিন্দুতে প্যারাবোলা পাওয়া যাবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে। ভাই এই যে এই পৃষ্ঠা একটা গ্রাফের মতো জানি কি ছিল? হ্যাঁ গ্রাফটা আমি বলি না, গ্রাফটা বলবো, একটু ওয়েট করো। তাইলে দাঁড়াও 1 মিনিট। তাইলে মোটামুটি সবগুলাই শেষ। 2.8 করে ফেলছি আমরা। ওই যে বর্গক্ষেত্রে চার্জ স্থাপন করলে কি হবে? 2.8 এর সবগুলো ম্যাথ করা, সমবিভক্ত হলো শেষ। 2.8, আচ্ছা। তো দাও আমি তো বলতেছি 2.1 থেকে 2.8 পর্যন্ত আমার আমার তোমার দেয়া লাগবে, আমার দেয়া লাগবে, ঠিক আছে? এটা দেয়া লাগবে আমার। ওকে, নেক্সট ক্লাস বা পরের ক্লাসে। বুঝতে পারছো? এবং যত সমস্যা পাইবে এখান থেকে তোমার কিন্তু করা লাগবে, আমি তোমার কই নাই যে দেখে দেখে যাইবা কি করে করবা। বুঝছো আইজা আমি কি বলছি? বুঝছি। তোমার অঙ্ক করা লাগবে না, কইরা খাতায় কইরা বলা লাগবে যে হ্যাঁ অঙ্ক পারি। এই দেখে দেখে যাওয়া আর ক্যালকুলেটর দিয়ে করা, এইসব পন্ডিতই করবা না। পন্ডিত আমার পছন্দ না। এসব পন্ডিতে আমি করে আইছি তো, পন্ডিতি করলে পরে সাফার করা লাগে, ঠিক আছে? পন্ডিতি করা যাবে না, পন্ডিতি না করে নিজের করা লাগবে। কইরা আমার নেক্সট ক্লাস জানাবা 2.8 পর্যন্ত, ঠিক আছে? ওকে, আর টাইম নেওয়া যাবে না, আমরা নেক্সট 2 ক্লাস শেষ করবে না, ঠিক আছে? 2.8 পর্যন্ত শেষ করে আসবা। বুঝতে পারছো? যা সমস্যা আছে সব জি সমস্যা ভাই। নিয়ে আসবা। আর গ্রাফের কাহিনী একটু বলতেছি শোনো। ধরো এটা একটা গোলক, ঠিক আছে? এটা যদি পরিবাহী গোলক যদি হয়, আবার ফাঁপা যদি হয় আর পরিবাহী, তাহলে তো চার্জ পৃষ্ঠে চলে যাবে, রাইট? তখন তুমি যদি আর মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, আর ভার্সেস ই গ্রাফ আঁকো, তাহলে তুমি একটু চিন্তা করো, তুমি তোমার সে আইসি যে এই এর কেন্দ্রে ই এর মান কত হবে? 0 না?
কেন্দ্রে ই কত হবে? শূন্য। হ্যাঁ, এই শূন্য। পর্যন্ত ই এর কোনো ভ্যালু থাকবে না, ভ্যালু থাকবে না, জিরো। আর এর বাইরে থেকে শুরু হবে, বাইরে কত হবে? বাইরেতে ই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সিকে ইন্টু কিউ ইন্টু আর স্কোয়ার। মানে ই আর আর এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে গ্রাফটা কি হবে? আয়তাকার অধিবৃত্ত, করাইছি না? হুম, হুম, এই জন্য গ্রাফটা এরকম হবে, বুঝতে পারছো? পাঁচটা শূন্য, পাঁচটা শূন্য, এরপরে পাঁচটা শূন্য, এরপরে আয়তাকার অধিবৃত্ত। ওকে। আর যদি ভি ভার্সেস মানে বিভব ভার্সেস আর আঁকি, তাইলে বিভবের তো আবার শূন্য না, বিভব হয় কি বলতো? পৃষ্ঠের সমান না, ভিতরে বিভব কি হয়? পৃষ্ঠের সমান। অর্থাৎ বিভবটা শুরু হবে এখান থেকে। বাট এটা হচ্ছে আর পর্যন্ত, মানে রেডিয়াস পর্যন্ত। রেডিয়াসের পরে সম্পর্কটা হচ্ছে বি কেন কাজ করে, সিকে ইন্টু কিউ ডিভাইড বাই আর। এটাও আয়তাকার অধিবৃত্তই হবে। বাট ই এর গ্রাফটা একটু চ্যাপ্টা, যেহেতু স্কোয়ার একটু বেশি চ্যাপ্টা, আর বি এর গ্রাফটা একটু কম চ্যাপ্টা। এটাই তফাৎ, আর কোন তফাৎ নেই, বুঝতে পারছো? দুইটা আয়তাকার অধিবৃত্ত সেই নামে। একজনের পাওয়ার যদি 1 হয়, একজনের পাওয়ার যদি 2 হয়, তাহলে কি হয়? আয়তাকার অধিবৃত্ত। টু ঠিক হয়। না? বিরাট হ্যাঁ, টু আয়তাকার থাকবে আর অধিবৃত্ত। থাকবে আয়তাকার অধিবৃত্ত। বুঝছো গ্রাফটা? বুঝছো? এটা হচ্ছে ভি ভার্সেস আর এর হুম, গ্রাফ, হুম, এটা হচ্ছে ই ভার্সেস আর এর গ্রাফ। আই হোপ ইট মেক সেন্স নাকি? ঠিক আছে ভাই, বুঝো নাই তুমি? ঠিক আছে, বুঝো বুঝতে নাই? পারছি ভাই। হ্যাঁ ভাই, দেখতে আর পাচ্ছি। যদি অপরিবাহী হইতো, অপরিবাহী হইতো যেরকম হইতো, তখন যদি আমি ই ভার্সেস আর গ্রাফ আঁকতে বলতাম, তখন কিন্তু ভিতরে শূন্য হইতো না। তখন ভিতরে আস্তে আস্তে যত যাইতে হতো বাড়তো, পৃষ্ঠ পর্যন্ত এরা হইতো, এরপর হচ্ছে আবার আয়তাকার অধিবৃত্ত হইতো। তখন গ্রাফটা এরকম হতো, তখন ই ভার্সেস আর গ্রাফটা এরকম হতো। ফার্স্ট টাইমে যাইতো, তারপর এরকম হতো। তোমরা সূত্র দেখলে বোঝা যায়। এর সূত্র তখন কি হয় বলো তো? এর সূত্র ইকুয়াল হয় কে কিউব বাই আর স্কোয়ার ইন্টু এক্স বাই আর। খেয়াল করে দাও, এখানে কে হচ্ছে কনস্ট্যান্ট, চার্জ কনস্ট্যান্ট, আর স্কোয়ার মানে তার রেডিয়াস এটাও কনস্ট্যান্ট, এ আর কনস্ট্যান্ট। তখন ই আর এক্স কি হয়? সমানুপাতিক না? মানে দুজনের পাওয়ারই 1, এই জন্য সরলরেখা হয়েছে। বুঝছো? এক্স, তখন এক্স মানে এক্স বলতে বুঝাইতেছিল কেন্দ্র থেকে দূরত্ব। আর এরপরে কি? এরপরে হচ্ছে আবার আয়তাকার ব্যস্ত, আয়তাকার অধিবৃত্ত, এই জন্য এরকম হতো। তো এটা হচ্ছে অপরিবাহী ক্ষেত্র, অপরিবাহী। আর এটা হচ্ছে পরিবাহী ক্ষেত্র। এই সবগুলা জিনিস হচ্ছে লাগবে, ঠিক আছে? সবগুলো জিনিস লাগবে, ওকে? সবগুলো জিনিস হচ্ছে লাগবে। এগুলো বইয়ে নাই, সবকিছু বইয়ে নাই, ঠিক আছে? বই বিক্ষিপ্ত হয়ে আছে। সো আই হাইলি রেকমেন্ড, এই যে 93 পেজ তো আর নোট নেই এরকম, সবটা সবটা নোট রাখবা, ঠিক আছে? সবটা নোট হচ্ছে নিজে রাখবা, নিজে করবা, কইরা হচ্ছে ওদের পড়বে। ওদের যদি নোট পড়ো তাহলে অনেক ফাস্ট শেষ করতে পারবা। নোট পড়বা, জাস্ট অঙ্ক করবা বইয়ের, তাইলে দেখবা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল করবো, ইলেকট্রিক ডাইপোল করবো, ঠিক আছে? ইলেকট্রিক ডাইপোল করবো। ইলেকট্রিক ডাইপোলের পরে জাস্ট আরেকটা টপিক, আর দুইটা টপিক আছে বুঝলো, ইলেকট্রিক ডাইপোল, ডাইইলেকট্রিক আর ধারকত্ব, এই তিনটা টপিক। ও আর একটা আছে গস, গসের ল। টোটাল 4টা টপিক আছে, তবে ছোট ছোট। ডাইপোল একটা ছোট টপিক, তারপর হচ্ছে তোমার ক্যাপাসিটর একটা টপিক, এটাও ছোট মোটামুটি। ও ডাইইলেকট্রিক, এটা একটা ছোট টপিক। আর লাস্ট হচ্ছে গস ল। ওদের এগুলো তো অনেক অনেক টপিক আছে, বাট এর মাঝখানে ক্যাপাসিটরটাও ছোট। সবগুলো ছোট, মানে অত বড় না, ছোট ছোট 4টা টপিক আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে শেষ হবে, ওকে? তো হ্যাঁ। আমরা পড়বো, এটা পুরো শেষ করবো, সমস্যা নাই। আর আগের যে পার্টটা বললাম, ওই পার্টটা থেকে অঙ্ক আসে আসে বেশি, যে ই ভি, ট্রাবল আর ভিউ, এগুলো থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে, বুঝছো? তো এটা হচ্ছে শেষ করবা। নেক্সট ক্লাস হচ্ছে 2.1 থেকে 2.8 পর্যন্ত আবার সাবমিট করবা। 2.8, বুঝছো? কত ইজাজ বাড়ি কাজ কি? 2.1 থেকে 2.8 পর্যন্ত শুরু করুন। হ্যাঁ, ঠিক বইয়ের। আছে। কি করবা? বই, হ্যাঁ বইয়ের। খালি ক্যালকুলেটর এক করবা, ঠিক আছে? ক্যালকুলেটর করে খেলে আমার বলবা, রাইট? এই বলছি না? না ভাই, ভাই কি বলছি দিলে? না খাতায় না, লিখতে বলছি। নিজে নিজে সবগুলা করা লাগবে হ্যাঁ, খাতায়। খাতে ভালো করে করতে বলছি, নোট নোট আকারে করবে, ঠিক আছে? এখন তো এক্সাম দিবা নাকি? করে কি ভাই, কি গ্রুপে সাবমিট দিতে হবে? সাবমিটের আগের মতো দিবা। আচ্ছা ভাই, গত ক্লাসের এইচডব্লিউ কি পাইছিলা? ভাই আমি করছি। পাওয়া যেত, কিন্তু ভাই ওই মানে করার সময় পাইনি আর কি, এই কারণে করি। করার সময় তেমন পাও নাই? করে বুঝিনি। বুঝছি আমি। পরীক্ষার লেগে, পরীক্ষার জন্য গ্রুপে হয়তো তো না। আজকে পরীক্ষা দিছি নেওয়া তো। খালি
তাহলে এই ট্যাবলেট শোনো, গত ক্লাসের এই ট্যাবলেট অবশ্যই করা লাগবে। আমি করছি, তোমরা এখন আমি স্ক্রিনশট অফ করতেছি, তোমরা হচ্ছে ক্লাস থেকে বেরোয় না, ঠিক আছে?